রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা। অভিনয়ে ধৃতিমান চট্টোপাধ্যায়, চিত্রা সেন, ব্রততী বন্দ্যোপাধ্যায়, দেবশঙ্কর হালদার, বিশ্বজিৎ চক্রবর্তী, সুজন মুখোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, সুদীপা বসু, মিশকা হালিম, সুপ্রিয় পাল, টিম গ্র্যান্ডেজ। পরিচালনায় সুমন মুখোপাধ্যায়। সঙ্গীত প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়। প্রযোজনা ইনার সার্কেল ফিল্মস। লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই। উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে, সেই ধন্য করিবে আমাকে। নিবারণ চক্রবর্তীর কবিতা দিয়েই শুরু করলাম এই কাহিনী। কারণ নিবারণ চক্রবর্তীর আত্মপ্রকাশ ঘটেছিল যে সভায়, সেইখান থেকে শুরু করলেই অমিত রে বা অমিত রায়কে ঠিকঠাক চিনে নেওয়া যাবে। খাসা ছেলে অমিত, আমার সঙ্গে বিশেষ চেনা পরিচয় তার। আমি কে? আমি কথক মাত্র, তবে আরেকখানা সামান্য পরিচয় আছে। আমি লেখক। পাঠকের সংখ্যা স্বল্প, আর তাদের মধ্যে যোগ্যতায় সেরা অমিত। কেন যে সে সেরা পদবি পেল তা দু চার কথায় বলা যাক। 1 নম্বর, সে হল বিলেত ফেরত খোদ অক্সফোর্ডের ছাপমারা। 2 নম্বর, তার সমস্ত কথাই অভূতপূর্বভাবে নূতন। একটি সাহিত্য বাসরে রবি ঠাকুরের কবিতা ছিল আলোচনার বিষয়। অমিতকে তারা সভাপতি করলেন। সভাপতি মশাই বললেন, কবিমাত্রের উচিত 5 বছর মেয়াদে কবিত্ব করা, 25 থেকে 30 অবধি। এ কথা বলবো না যে পরবর্তীদের কাছ থেকে আরো ভালো কিছু চাই, বলবো অন্য কিছু চাই। ফজলি আম ফুরলে বলবো না আনো ফজলি তর আম, বলবো নতুন বাজার থেকে বড় দেখে আতা নিয়ে এসো তো হে। কবিরা হলো ক্ষণজীবী, কিন্তু ফিলোসফারের বয়সের গাছ পাতুন। শুকরা অতি পাকা, বিলেত ফেরত কিনা সুস্বাদু উপাদেয়। অভ্যর্থ বিলিতি খোঁচামার্কা ভাষা তোমার। রবি ঠাকুরকে নিয়ে কি নাকি বলেছিলে সেদিন। ওয়ার্ডসওয়ার্থের নকল করে ওই বৃদ্ধ অতি অন্যায় রকম ভাবে বেঁচে আছে। জম বাতি নিভিয়ে দেবার জন্য থেকে থেকে ফরাস পাঠায়, তবু লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে চৌকির হাতা আঁকড়িয়ে থাকে। ও যদি মানে মানে নিজেই সরে না পড়ে, আমাদের কর্তব্য সভা ছেড়ে দল বেঁধে উঠে আসা। রবি ঠাকুরের ভক্তের দল এই বক্তার পিছনে কুত্তা লেলিয়ে দিতেই পারেন, তা বলে উচিত কথা বলবো না তা হতে পারে না। হ্যাঁ, ভক্তরা কিছুকাল দেবে মাল্যচন্দন, করবে সাষ্টাঙ্গে প্রণিপাত, তারপরেই আসবে তাকে বলি দেবার পুণ্যদিন। ভক্তিবন্ধন থেকে ভক্তদের পরিত্রাণের শুভ লগ্ন। পুজো জিনিসটাকে একঘেয়ে করে তোলার মতো অপবিত্র অধার্মিকতা আর কিছু হতে পারে? রবি ঠাকুর একটা অবৈধ ষড়যন্ত্র করে বেঁচে আছে, তার নেশায় পাবলিক অচৈতন্য। শুনুন শুনুন, তাজমহলকে ভালো লাগাবার জন্যই তাজমহলের নেশা ছুটিয়ে দেওয়া দরকার। কিন্তু অমিত, ভালো জিনিস যত বেশি হয় ততই কি ভালো নয়? একদম নয়। বিধাতার রাজ্যে ভালো জিনিস অল্পই হয়, নইলে সে ভিড়ের ঠেলায় মাঝারি হয়ে যেত।
তাজমহল একটিই সুন্দর। পাবলিক রেখে গিয়ে কত কিনা বললে। বড়লোক বাপের বকে যাওয়া স্নব, পাকা, বিলেত ফেরত অকাল পুষ্যাণ্ড। কিন্তু অমিত কি দম্বার পাত্র? রবি ঠাকুর সম্বন্ধে আরেকটি বক্তব্য এই যে তার রচনা রেখা প্রিমিটিভ, গোল গোল। নতুন কবির কাছে চাই কড়া লাইনের, খাড়া লাইনের রচনা, তীরের মতো, বর্ষার ফলার মতো, ফুলের মতো নয়, বিদ্যুতের রেখার মতো, কোনওয়ালা গথিক গির্জের ছাদে, মন্দিরের মণ্ডপের ছাদে নয়। জানতে পারি কি সেই কবিটিকে? নিবারণ চক্রবর্তী। নমুনা দিচ্ছি। আনিলাম অপরিচিতের নাম ধরণীতে, পরিচিত জনতার সরণিতে। আমি আগন্তুক, আমি জনগণেশের প্রচন্ড কৌতুক। খোলো দ্বার, বার্তা আনিয়াছি বিধাতার। অমিত অনন্য, ডিস্টিংগুইশড। পাঁচজনের মধ্যে যে কোনো একজন অমিত নয়, ও হলো একেবারে পঞ্চম। চিকন শ্যামবর্ণ পরিপুষ্ট মুখ, স্ফূর্তি ভরা ভাব, চোখ চঞ্চল, মনটা এমন এক রকমের চকমকি যে ঠুন করে একটু ফুটলে স্ফুলিঙ্গ ছিটকে পড়ে। এই হলো অমিত। অমিত রে, ব্যারিস্টার। আগেই বলেছি ছোকরা সদ্য এসেছে বিলেত থেকে। অক্সফোর্ডের ফেলে আসা দিনগুলির দিকে তাকালে অমিত আর কেতকীকে দেখা যাবে। You are called to the degree of barrister at law to protect and defend the rights and interests Congratulations, of Amit. citizens. Finally, after 7 years. Yes, bar at law. Thank you, Ketaki Devi. Bar at law? Naki devil's advocate. অমিত জবাবে শেক্সপিয়ার উদ্ধৃত করেছিল। You know the law. Your exposition had been most sound. I charge you by the law. আচ্ছা অমিত, লয়ের প্রতি লয়্যালটি কতদিন থাকবে তোমার? অত ল ল করো না, ললনা, বরঞ্চ আমার দিকে তাকিয়ে দেখো। দেখছি তো। তা হঠাৎ এরকম সাজ? অক্সফোর্ডের রাস্তায় ধুতি পাঞ্জাবি পরে এই মনোহর বেশ কেন? কেন কি কেতকী দেবী ওরফে কেটির সঙ্গে একটি ইম্পর্টেন্ট কথা ছিল। আই এম ওয়েটিং অমিত। ইয়োর হ্যান্ড প্লিজ। হাতটা দেবে? দেব। এই যে, হিয়ার ইট ইজ। কি দেখছো? একটা আংটি। আংটিটা কেতকীর হাতে পরিয়ে অমিত বলেছিল, Tender is the night, and happily the queen moon is on her throne. এই হলো অমিত, অমিত রে, ব্যারিস্টার। অমিতের দুই বোন, ডাকনাম সিসি ও লিসি। এরা যেন নতুন বাজারে হালের আমদানি, ফ্যাশন পশরায় মোড়ক করা পয়লা নম্বরের প্যাকেট। এরা খুটখুট করে দ্রুত লয়ে চলে, উচ্চ স্বরে বলে, স্তরে স্তরে তোলে সূক্ষ্মাগ্র হাসি, জানে কাকে বলে ভাব ও গর্ভ চাহনি। বালিগঞ্জের সাহিত্য সভা থেকে বেরিয়ে পথে যেতে যেতে সিসি বললে, ভালো মানুষদের বোকা বানালে বুঝি আমি। কিরকম? একখানা আস্ত নিবারণ চক্রবর্তীকে আগে থাকতে গড়ে তুলে পকেটে ভরে এনেছিলে। আমি অনাগতকে এগিয়ে নিয়ে আসি। এই নিবারণ যে জন্মালো, কেউ তাকে আর ঠেকাতে পারবে না। রোজ সকালে উঠে সব সানানো কথা বানাও বুঝি। সম্ভবপর যা কিছু তার জন্য সর্বদা প্রস্তুত থাকাই সভ্যতা। যারা অপ্রস্তুত তারা বর্বর। যা বলো তা কেবল ভালো শোনাবার জন্যই বলো, তাই না? নিজের মত কিছুই নেই। আমার মনটা হলো আয়না, প্রত্যেক চলতি মুহূর্তের প্রতিবিম্ব পড়ে আমার মনে। আমি প্রতিবিম্ব নিয়েই তোমার জীবন কাটবে। বুঝতে পারছো না, আমাকে বুঝতে পারছো না। আমার দুর্বোধ বাণী বিরুদ্ধ বুদ্ধির পরে মুষ্টি হানি করিবে তাহারে উচ্চকিত, আতঙ্কিত। উন্মাদ আমার ছন্দ,
দিবে ধন্ধ। মেয়েদের প্রতি অমিতের মনোভাবখানা কেমন যদি ব্যাখ্যান করতে দাও তো বলবো, নির্বিশেষভাবে মেয়েদের প্রতি তার ঔদাসীন্য নেই, আবার বিশেষভাবে কারো প্রতি আসক্তিও দেখা যায় না, অথচ সাধারণভাবে কোনোখানে মধুর রসেরও অভাব ঘটে না। অর্থাৎ কিনা মেয়েদের সম্পর্কে আমার আগ্রহ নেই, আছে উৎসাহ। পার্টিতে যাই, তাস খেলি, ইচ্ছে করে বাজিতে হারি। যে রমণীর গলা বেসুরো তাকে দ্বিতীয়বার গাইবার জন্য ভয়ানক অনুরোধ করি। কাউকে বদরঙের কাপড় পরতে দেখলে জিজ্ঞেস করি কোন দোকানে কাপড়টা কিনতে পাওয়া যায়। কিন্তু কন্যার মাতাদের আশা যে কমে না। যদিও কন্যারা বুঝে নিয়েছে তুমি সোনার রঙের দিগন্ত রেখা। প্রাণে খুশি তুফান, প্রাণে খুশি তুফান। পিকনিক ছিল সেদিন, গঙ্গার ধার, অমিতের বন্ধু বান্ধবের দল, বিলাতি ছাপাখানায় বাঁধানো দিশি বইয়ের মতো মানুষ সব। নরেন মিটার, কি কুমার বোস, কি বিমি দেবী, সিসি আর লিসি তাস সাজাচ্ছে, চলছে পোকার খেলা। বিমিকে দেখো নরেন, কি সুন্দরভাবে আঙুলের ফাঁকে তাসগুলি সাজানো। পুরুষদের আকর্ষণ করতে মেয়েদের কৌটো আফিমে ভরা, প্রকৃতি শয়তানি তার যোগান দেয়। এখানে যদি নারী ভক্তি সমিতির অবলা বান্ধবরা থাকতো তোমাকে ছিঁড়ে খেত। বুঝলে নরেন, নারী জাতির উপর একটু পুরুষ আধিপত্য থাকা দরকার। লিলি, তুমি কি অমিতের সঙ্গে একমত? ননসেন্স, এসব কি বলছো অমিত? পুরুষ আধিপত্য ছেড়ে দিলেই মেয়ে আধিপত্য শুরু করবে। দুর্বলের আধিপত্য অতি ভয়ঙ্কর। বলো কি অমিত? হ্যাঁ নরেন, যার শিকল আছে সে শিকলের জোর দিয়ে বাঁধে, যার শিকল নেই সে মায়া দিয়ে বাঁধে, অর্থাৎ আফিম দিয়ে। সেদিনই নরেন এসেছিল একটা নতুন স্যুট পরে। অমিত তো এই সুযোগ ছাড়াচ্ছিলে নয়। তা নরেন মিটারের এই নবতম স্যুটটা বেশ ফ্যাশনেবল। থ্যাংক ইউ। গতকালই এসেছে প্যারিস থেকে। বাবা, প্যারিসের দর্জিরা আপনার স্যুটের মাপ জানে? 2-3খানা দোকানের রেজিস্ট্রি বইতে তো আছে। তবে অমিত, তোমাকে বলি, তোমার পোশাক আশাক ডিস্টিংগুইশড হলেও ফিটিং বড় আলু থালু, লুকস আউট অফ ফ্যাশন। অমিতের চটজলদি জবাব, মিসিউ নরেন, 10-এর মন রাখার ব্যবসা যাদের, ফ্যাশন তাদেরই, আর যারা নিজের মন রেখে চলে, স্টাইল তাদের। বলতে পারেন ফ্যাশনটা মুখোশ, স্টাইলটা মুখশ্রী। উঠি। হাম্বাক, অক্সফোর্ডের পাকা ছেলে। ওদিকে বাপ যা জমিয়েছেন তাতে অধস্তন 3 পুরুষ অধঃপাতে যেতে পারবে, তাই এসব বারফারটাই করে বেড়ায়। অমিত ভিড় থেকে সরে তখন একা। ওই পারে ঘন কালো স্তব্ধতার ওপর চাঁদ উঠল। অমিতকে খুঁজে পেল লিলি গাঙ্গুলি। এ কি, তুমি এখানে একা? মেয়েদের থেকে পালানোর জন্য? ধরো দেবী মোহন মূরতি, দেহ আজ্ঞা, সাজাই ও বড় বপু আনে নানা আভরণ। আসলে মেয়েদের সম্বন্ধে আমার মন তর্কই করে, মীমাংসায় আসে না। তাহলে এবার তোমার একটা বিয়ে করা উচিত। বিয়ে ব্যাপারটায় সবচেয়ে জরুরি হচ্ছে পাত্রী, তার নিচেই পাত্র। কিন্তু বিয়ে করার মেয়ে তো কম নেই। লিলি, মেয়ে বিয়ে করতো পুরাকালে, লক্ষণ মিলিয়ে। আমি চাই পাত্রী, আপন পরিচয় যার পরিচয়, জগতে সে অদ্বিতীয়। আচ্ছা, কেটির সম্পর্কে তোমার কি মত? তোমরা তো বিলেতে বন্ধু ছিলে। ওই দেখো লিলি দেবী, আকাশের নতুন চাঁদ, আর এই একাকিত্বে তুমি আর আমি। এরকম সমাবেশ অনন্তকালের মধ্যে কোনোদিনই আর হবে না। ওই যে একটা ব্যাঙ টপ করে জলে লাফিয়ে পড়লো,
এটাও তো অনন্তকালের মধ্যে আর কখনো ঘটবে না। তফাৎ আছে লিলি, একেবারে অসীম তফাৎ। ব্যাঙের লাফ একটা খাপ ছাড়া ছেঁড়া জিনিস, কিন্তু এই মুহূর্তটা একটা ঐকতানিক সৃষ্টি। বেথোভেনের চন্দ্রালোক গীতিকা, একে আর খুঁজে পাবে না কোনোদিন। এমন কত মুহূর্ত তোমার এসেছে আর খসে পড়ে গেছে, ভুলে গেছো বলে তার হিসেব নেই। ওরা খুঁজছে। অমিত বেছে বেছে শিলং পাহাড়ে গেল। সেখানে নাকি ওর দলের লোক যায় না। তাছাড়া সেখানে কন্যাদানের বন্যা তেমন প্রবল নয়। সিসি গেল দার্জিলিং এ, বিমি বসও গেলেন। অমিত বিহীন দার্জিলিং এ বিমির মনে হলো জনতা আছে, মানুষ নেই। কি অমিত, কেমন শিলং? এসেছিলাম নির্জনতার স্বাদ পেতে, এখন দেখছি জনতা না থাকলে নির্জনতার স্বাদ মরে যায়। আমি তো টুরিস্ট না, মন দিয়ে চেখে খাবার ধাত, চোখ দিয়ে গিলে খাবার ধাত নয়। বৃষ্টি এলো বুঝি পাহাড়ে অমিত? খবর পেলে কি যে চেরাপুঞ্জির গিরিশৃঙ্গ নববর্ষার মেঘ দলের পুঞ্জিত আক্রমণ আপন বুক দিয়ে ঠেকিয়েছে? এইবার নামবে ঘন বর্ষণ। চেরাপুঞ্জির ডাকবাংলোয় এই অবসরে জমিয়ে তোলা যায় না এক নূতন মেঘদূত, যার অলক্ষ্য অলকার নায়িকা অশরীরী বিদ্যুতের মতো চিত্ত আকাশে ক্ষণে ক্ষণে চমক দেয়, নাম লেখে না, ঠিকানা রেখে যায় না। ঠিক আছে লেখক, এই পরে নিলাম হাইল্যান্ডারি মোটা কম্বলের মোজা, পুরো শুকতলাওয়ালা মজবুত চামড়ার জুতো, খাকি নরফক কর্তা, হাঁটু অবধি রস্য অধবাস, মাথায় সোলার টুপি। মোটর কারে চললে অভিসারে বৃষ্টি নায়িকার সঙ্গে। প্রাণে খুশির তুফান উঠেছে উঠেছে, প্রাণে খুশির তুফান, ভয়ে ভাবনার বাধা টুটেছে টুটেছে, প্রাণে খুশির তুফান উঠেছে উঠেছে, প্রাণে খুশির তুফান। দুঃখকে আজ কঠিন বলে জড়িয়ে ধরে, আঁকা বাঁকা সরু রাস্তা, চলেছে গাড়ি, অসতর্কভাবেই চলেছে। একটা বাঁকের মুখে এসে দেখা গেল আরেকটা গাড়ি উঠে আসছে, পাশ কাটাবার জায়গা। আঘাত লাগলো, অপঘাত ঘটল না। অন্য গাড়িটা খানিকটা গড়িয়ে পাহাড়ের গায়ে আটকে থেমে গেল। গল্পের সূত্রপাত হলো, অমিত লাবণ্যর দেখা হলো, পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি। লাবণ্য নেমে এসেছে গাড়ি থেকে, সদ্য মৃত্যু আশঙ্কায় কালো পটখানা তার পিছনে। তাঁরই উপরে সে ফুটে উঠল বিদ্যুৎ রেখায় আঁকা ছবি। দুর্লভ অবসরে অমিত তাকে দেখলে। পৃথিবীতে দেখবার যোগ্য লোক হয়তো পাওয়া যায়, তাকে দেখবার জায়গাটি তো সুলভ নয়। কেমন দেখছো অমিত? পরনে সরু পাড় দেওয়া সাদা আলোয়ানের শাড়ি, সেই আলোয়ানেরই জ্যাকেট, পায়ে সাদা চামড়ার দিশি ছাঁদের জুতো, দীর্ঘ দেহটি, বর্ণ চিকন শ্যাম,
টানা চোখ ঘন পক্ষ ছায় নিবিড় স্নিগ্ধ, প্রশস্ত ললাট অবারিত করে পিছু হটিয়ে চুল আঁট করে বাঁধা, চিবুক ঘিরে সুকুমার মুখের ডোলটি অনতিপক্ষ ফলের মতো রমণীয়। ওরে যায় না কি জানা, ওরে যায় না কি জানা, নয়ন রে খুঁজে বেড়ায় পায় না ঠিকানা, হায় রে ওরে যায় না কি জানা। অলোক পথে যাওয়া আশা শুনি চরণ ধ্বনির ভাষা, অলোক পথে যাওয়া আশা শুনি চরণ ধ্বনির ভাষা, গন্ধে শুধু হাওয়ায় হাওয়ায় রইল নিশানা, হায় রে ওরে যায় না কি জানা। অমিত গাড়িতে টুপিটা খুলে রেখে মেয়েটির সামনে চুপ করে এসে দাঁড়ালো, যেন পাওনা শাস্তির অপেক্ষায়। অপরাধ করেছি। অপরাধ নয়, ভুল। ভুলের শুরু আমার থেকেই। আমার অপরাধী গাড়িটিকে যদি ক্ষমা করেন, তবে আপনি যেখানে অনুমতি করবেন সেইখানেই পৌঁছে দিতে পারি। দরকার হবে না, পাহাড়ে হেঁটে চলা আমার অভ্যেস। দরকার আমারই। মাপ যে করলেন তার প্রমাণ চাই। এই গাড়ি চালিয়ে পস্টারিটি অবধি পৌঁছবার পথ নেই। উপসংহারে এইটুকু দেখাতে দিন যে জগতে অন্তত আপনার সোফারের চেয়ে আমি অযোগ্য নই। আকস্মিকের বিদ্যুৎ আলোতে চৈতন্যের মাঝখানে পড়ল এক গভীর ছাপ। কোন দৈব নির্জন পাহাড়ের পথে দুজনের মধ্যে বেঁধে দিলে দেখা দেখির বন্ধন। এই আমাদের ঘর। যদি সময় থাকে একবার আসবেন, আমাদের কর্তামার সঙ্গে আলাপ করিয়ে দেব। সময়ের অভাব নেই, এখনই আসতে পারি। কিছু বললেন? না, তেমন কিছু না, চলি আজ। কোথায় আছো হে নিবারণ চক্রবর্তী? বাণী দাও, বাণী দাও। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি। আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ, ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবিথিকায় কীর্ণ বকুল পুঞ্জ। হঠাৎ কখন সন্ধে বেলায় নামহারা ফুল গন্ধ এলায়। প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ মেঘের তুচ্ছ। উদ্ধত যত শাখার শিখরে রডোডেনড্রন গুচ্ছ। 91.9 Friends FM, গান আরো গান। 91.9 Friends FM এ শুনছো নতুন রূপে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা। আজ প্রথম পর্ব। যোগমায়া হলেন লাবণ্যর কর্তামা। আজ অমিত এসেছে যোগমায়ার গৃহে। চমকে উঠল টেবিলে প্রিয় কবি জন ডানের কাব্য সংগ্রহ দেখতে পেয়ে। যোগমায়া যখন ঘরে এলেন, অমিতের মনে হল, আহা, এ তো আগমন নয়, এ যে আবির্ভাব। অমিত তার পায়ে হাত দিয়ে প্রণাম করলে।
তোমার মা আছেন? ছিলেন, মাসি থাকাও খুব উচিত ছিল। মাসির জন্য ক্ষেত কেন বাবা? ভেবে দেখুন না, আজ যদি ভাঙতো মায়ের গাড়ি, বকুনির অন্ত থাকতো না, বলতেন বাঁদরামি। মাসি হলে হেসে বলতেন ছেলে মানুষই। তাহলে না হয় গাড়িখানা মাসিরই হলো। এই জন্যই তো পূর্বজন্মের কর্মফল মানতে হয় মাসিমা। মাসির জন্য কোনো তপস্যাই করিনি, গাড়ি ভাঙাটাকে কোনো সৎকর্মই বলা চলে না, অথচ এক নিমেষে দেবতার বরের মতো মাসি অবতীর্ণ হলেন। তাই কর্মফল কার বাবা? তোমার না আমার, না যারা মোটর মেরামতের ব্যবসা করে তাদের? শক্ত প্রশ্ন। কর্ম একার নয় মাসিমা, সমস্ত বিশ্বের। নক্ষত্র থেকে নক্ষত্রে তারই সম্মিলিত ধারা যুগে যুগে চলে এসে শুক্রবার ঠিক বেলা 9:48 লাগালে এক ধাক্কা। এসো মা লাবণ্য, তোমরা আলাপ করো, আমি একটু দিকটা দেখে আসি কেমন? মাসিমা আমাদের আলাপ করবার আদেশ করেছেন। আলাপের আদিতে হলো নাম। আপনি আমার নাম জানেন কি? ইংরেজিতে যাকে বলে প্রপার নেম। অমিত বাবু। ওটা সব ক্ষেত্রে চলে না। ক্ষেত্র বদল হতে পারে, কিন্তু নাম তো একটি। কে বললে? দেশে কালে পাত্রে ভেদ আছে, অথচ নামে ভেদ নেই। ওটা অবৈজ্ঞানিক। আপনার মুখে আমার নাম অমিত বাবু নয়, মিস্টার রয়। তবে ওটা একেবারে সমুদ্রের ওই পারের দূরের নাম। একটি দ্রুতগামী নাম চাই দূরত্বকে অগ্রাহ্য করতে গেলে। দ্রুতগামী নামটা কি শুনি? বেগ দ্রুত করতে গেলে বস্তু কমাতে হবে। অমিত বাবুর বাবুটা বাদ দিন। সহজ নয়, সময় লাগবে। সময়টাও সকলের সমান লাগা উচিত নয়। এক ঘড়ি বলে কোনো পদার্থ ত্রিভুবনে নেই। ট্যাঁক ঘড়ি আছে, ট্যাঁক অনুসারে তার চাল। সময় আর নেই, কাজ আছে। আপনি একটু বসুন, সুরমাকে একটু পড়া দেখানোর কথা। সুরমা আমার ছাত্রী, কর্তামার মেয়ে। সমস্যা হলো জ্যোতিশঙ্করকে পড়ানোর জন্য একটা টিউটর মিলছে না। কথার ভাবে বুঝলাম জ্যোতিশঙ্কর সুরমার ভাই। আচ্ছা, আমি কি ওই শিক্ষক পদের জন্য অ্যাপ্লিকেশন দিতে পারি? মাসিমাকে বলুন তবে। অনেক সুন্দরী দেখেছে অমিত। তাদের সৌন্দর্য পূর্ণিমা রাত্রির মতো উচ্ছল অথচ আচ্ছন্ন। লাবণ্য সৌন্দর্য সকাল বেলার মতো, তাতে অস্পষ্টতার মোহ নেই। তার সমস্তটা বুদ্ধিতে পরিব্যাপ্ত। তাকে দেখলেই বোঝা যায় তার মধ্যে কেবল বেদনার শক্তি না, সঙ্গে আছে মননের শক্তি। কথা অনুযায়ী জ্যোতিশঙ্করকে সকালে 1 ঘন্টা এবং বিকেলে 2 ঘন্টা ইংরেজি সাহিত্য পড়ায় সাহায্য করা শুরু হলো। ফলে সকালে অমিতের ঘুম ভাঙে প্রয়োজনের আগে। তারপর পাশ ফিরবার সাহস হয় না, পাছে বেলা হয়ে যায়। অমনি এক সকালে অমিত চেয়ে আছে ঘড়ির দিকে। টিক টিক শব্দ চলছে, কিন্তু অমিতের মনে হচ্ছে ঘড়ি বন্ধ। এমন সময় চমকে উঠে দেখে ডান হাতে ছাতা দোলাতে দোলাতে উপরের রাস্তা দিয়ে যাচ্ছে লাবণ্য। দৌড়ে অমিত উপস্থিত হলো তার কাছে। কি আপনি? এই দৌড় করিয়ে নিলেন বেশ। ডাকলেই হতো। ডাকি কি বলে? আসলে বিনা সম্বোধনেই চালাই বেশ যখন আপনি কাছে থাকেন। তাই তো বলি দূরে যাবেন না। বিলিতি কায়দার ডাক তো আপনার বেশ জানা আছে। মিস ডাট, সেটা চায়ের টেবিলে। না ডাকলেই চুকে যায়। ইশারায় চলতে গেলে ওই যে বললুম দূরত্ব হতে হবে ন্যূনতম। নামকরণের সময় নেবে। চলুন বেরিয়ে আসি গে। চলুন। কি জানেন, চলতে শিখতেই মানুষের দেরি হয়। আমার হলো উল্টো। কিরকম? এতদিন পরে এখানে এসে তবে বসতে শিখেছি। ইংরেজিতে বলে গড়ানে পাথরের কপালে শ্যাওলা জোটে না। সেই ভেবেই অন্ধকার থাকতে কখন থেকে পথের ধারে বসে আছি। তাই তো ভোরের আলো দেখলুম। ওই সবুজ গলাওয়ালা পাখিটার নাম জানেন? জীবজগতে পাখি আছে জানতাম, বিশেষভাবে জানার সময় পাইনি। এখানে এসে স্পষ্ট জানলুম পাখি শুধু আছে তা না, তারা গানও গায়। আশ্চর্য। আপনি হাসছেন?
দোষ নেবেন না, বোধহয় পাখিও হেসে উঠবে আপনার কথা শুনে। আমার কথা লোকে হঠাৎ বুঝতে পারে না বলেই হাসে, বুঝতে পারলে চুপ করে বসে ভাবতো। পাখিকে নতুন করে জানছি এটা হাসির কথা, কিন্তু এর ভিতরের কথাটা হচ্ছে এই যে আজ নিজেকেও নতুন করে জানছি। এই যেমন একটা কবিতার লাইন। আপনারই লেখা? না না, আমাকে দাগি চোট ঠাউরাবেন না। মাঝে মাঝে মনটা শঙ্করাচার্য হয়ে ওঠে, মনে হতে থাকে আমিই লিখেছি কি অন্য কেউ লিখেছে। এই ভেদ জ্ঞানটা সম্পূর্ণ মায়া। জানা কবির লেখা থেকে এমন লাইন টেনে বার করার স্বাদ হলো সকালে, যেটা মনে হবে স্বয়ং আমিই লিখলুম। বার করতে পারলেন? হ্যাঁ, পেরেছি। লাইনটা কি বলুন না। For God's sake, hold your tongue and let me love. জন ডান। Yes. আপনার পড়ার টেবিলে ডানের বই আবিষ্কার করলাম সেদিন, নইলে এই লাইন আমার মাথায় আসতো না। আবিষ্কার হলো কি করে? আবিষ্কারিত বইয়ের দোকানে বই চোখে পড়ে, আপনার টেবিলে তার শোভা পায়। একটা বাংলা তর্জমা গুনগুন করে উঠল মনের গভীরে। শুনবেন? বলে দিতে হবে যে শুনতে চাই। দোহাই তোদের একটুকু চুপ কর, ভালোবাসিবারে দে আমারে অবসর। আপনি বাংলা কবিতা লেখেন নাকি? ভয় হচ্ছে, আজ থেকে লিখতে শুরু করব। নতুন এই অমিত রায় সে যে কি কাণ্ড করে বসবে, পুরনো অমিত রায় তা একেবারেই জানা নেই। হয়তোবা সে এখনই লড়াই করতে বেরোবে। লড়াই? কার সঙ্গে? সেইটে ঠিক করতে পারছি না। কেবলই মনে হচ্ছে খুব মস্ত কিছু একটার জন্য এক্ষুনি চোখ বুজে জান দিয়ে ফেলা উচিত। মনে হলো যেন পেরিয়ে এলে অন্তবিহীন পথ, আসিতে তোমার দ্বারে মনে হলো মরুতির হাতে সুধা শ্যামলি পারে মনে হলো। পথ হতে আমি গাঁথিয়া এনেছি সিক্ত যুথির মালা, সকরুণ নিবেদনের গন্ধ ঢালা। লজ্জা দিও না, দিও না, লজ্জা দিও না তারে মনে হলো। সজল মেঘের ছায়া ঘনাইছে বনে বনে, পথ হারানোর বাজিছে বেদনা সমীরণে। দূর হতে আমি দেখেছি তোমার ওই বাতায়ন তলে, নিভৃতে প্রদীপ জলে আমারও এ আখি উৎসুক পাখি ঝড়ের অন্ধকারে মনে হলো যেন পেরিয়ে এলে অন্তবিহীন পথ, আসিতে তোমার দ্বারে। কলকাতায় খবর রটতে দেরি হলো না। নরেন মিটার বাজি রেখেছিল যে অমিতের 7 দিনও পেরোবে না শিলংয়ে, কিন্তু 2 মাস কেটে গেল অমিতের। নরেন, কি নিউজ? Amit Ray is out of hand. Bubbles. What do you mean? এসে গেছে। অমিত রে প্রেমে পড়েছে। That's blasphemy. I tell you, that's blasphemy. তাই ভাবি কেন হামবাগটা না ফেরে কলকাতায়, না দেয় চিঠির জবাব। Coward. Kitty, we must go and find out. একটা অনুরোধ, শুনি। খিদে বাড়াবার জন্য আজ আর বেশি বেড়াবেন না। বেশ, তারপরে? ওই নিচে দেখুন, ওই ওই গাছতলায়
নানা রঙের ছ্যাতলা পড়া পাথরটার নিচ দিয়ে একটুখানি জল ঝিরঝির করে বয়ে যাচ্ছে। ওইখানে একটু বসবেন। আহা, ঘড়ি দেখছেন যে? কি করি, সময় যে অল্প। ওইটাই তো শোচনীয় সমস্যা লাবণ্য দেবী, সময় অল্প। কিন্তু জীবনে যা কিছু সময়ের অতীত, তার দিকে একবার চোখ ফেরাবার সময়টুকু নিজেকে দেবেন না? চলুন তবে। ঘন বনের ছায়া, সরু পথ নেমেছে খাসিয়া গ্রামের দিকে, আর এক পাশ দিয়ে ক্ষীণ ঝর্ণার ধারা। দুজনে বসলো পাথরের উপরে। চারিধারে এক নির্জনতার আবরণ। এই আবরণ লাবণ্যকে নিরাবরণের মতো লজ্জা দিতে লাগলো। কথা বলতে সাধ, কথা মনে আসে না। স্বপ্নে যেরকম কণ্ঠরোধ হয়। অমিত বুঝল একটা কিছু বলা চাই। দেখুন আরজা, আমাদের দেশে দুটো ভাষা, সাধু আর চলতি। কিন্তু আর একটা ভাষা থাকার দরকার ছিল, যে ভাষা সমাজের নয়, ব্যবসায়ের নয়, যে ভাষা আড়ালের ভাষা, পাখির গানের মতো, কবির কাব্যের মতো, যেমন করে বেরোয় কান্না। সত্যি বলুন তো, এখনই আপনার সুর করে কথা বলতে ইচ্ছে করছে না? চুপ করে রইলেন যে আরজা। বেশ, আমি তবে আরম্ভ করি। নীরবতাকেই সম্মতি বলে ধরে নিলাম। রবি ঠাকুরের কবিতা বোধহয় আপনার ভালো লাগে? বেশ লাগে। আমার লাগে না। তাহলে? আমার একজন বিশেষ কবি আছেন, এত ভালো লেখেন যে অল্প লোকেই সে লেখা পড়ে। শুনুন। রে অচেনা মোর মুষ্টি ছাড়াবি কি করে, যতক্ষণ চিনে নাই তারে। বিষয়টা দেখুন, না চেনার বন্ধন, চিনে নিতে পারলে খালাস। একে বলে মুক্তি তত্ত্ব। কোন অন্ধক্ষণে বিজড়িত তন্দ্রা জাগরণে, রাত্রি যবে সবে হয় ভোর, মুখ দেখিলাম তোর। চক্ষু পরে চক্ষু রাখি শুধালেম, কোথা সঙ্গোপনে আছো আত্মবিস্মৃতির কোণে। নিজেকে ভুলে আছি তাই ঝাপসা, কিন্তু হাল ছাড়লে চলবে না। তোর সাথে চেনা সহজে হবে না, কানে কানে মৃদু কণ্ঠে নয়, করে নেব জয়। সংশয় কুণ্ঠিত তোর বাণী, দৃপ্ত বলে লব টানি। শঙ্কা হতে, লজ্জা হতে, দ্বিধাদ্বন্দ্ব হতে, নির্দয় আলোতে। দেখেছেন কত বড় জোর রচনার পৌরুষ? দেখছি, একেবারে নাছর বান্দা। জাগিয়া উঠিবি অশ্রুধারে, মুহূর্তে চিনিবি আপনারে। ছিন্ন হবে ডোর, তোরে মুক্তি দিয়ে তবে মুক্তি হবে মোর। এই সুরটি আপনি রবি ঠাকুরে পাবেন না। এ হলো সূর্যমণ্ডলে আগুনের ঝড়। এ শুধু লিরিক নয়, এ হলো নিষ্ঠুর জীবন তত্ত্ব। হে অচেনা, দিন যায় সন্ধ্যা হয়, সময় রবে না। তীব্র আকস্মিক বাধা বন্ধ ছিন্ন করে দিক, তোমারে চেনার অগ্নিদীপ্ত শিখা উঠুক উজ্জ্বলি, দিব তাহে জীবন অঞ্জলি। লাবণ্য, এরপর কি হলো বলো তো? সে আমার হাত চেপে ধরলে। তুমি কি হাত ছাড়িয়ে নিলে? না, আমি তার মুখের দিকে চাইলুম। কিছু বললেন না। কথা বলবার আর দরকার হলো না। আমি আমি ঘড়ির দিকে চাইতেও ভুলে গেলুম। লাবণ্য, লাবণ্য, শোভনলালের কথা যদি একটু মনে করিয়ে দিই, তুমি কি বিব্রত হবে? শোভনলাল বাবা স্নেহের ছাত্র। তোমার বাবা তো ছিলেন বিদ্যার পূজারী। এমন নাকি ভেবেছিলেন যে লাবণ্য নাই বা হলো বিয়ে, পাণ্ডিত্যের সঙ্গে না এসে থাকলো চিরদিন গাঁট বাঁধা। গরিবের ছেলে শোভন ছিল অবনীশের গর্ব। হ্যাঁ, আমাদের লাইব্রেরিতে ছিল তার অবাধ সঞ্চরণ। আমাকে দেখলে সংকোচে নত হয়ে যেত। প্রশস্ত কপালে ভাবের স্বচ্ছতায়, ঠোঁটের ভাবের সৌজন্যে, হাসির ভাবের সরলতায়, মুখের ভাবের সৌকুমার্যে তার চেহারাটি মনকে টানে। মুখ চুরাসে, তার প্রতি নজর দিলে ব্যস্ত হয়ে পড়ে। আমার ব্যবহার করা একটি বইয়ের ভেতরে একটি ছবি ছিল। ওই বইটি ধার নিয়েছিল সে। ছবিটি যে ছিল তা আমার স্মরণে ছিল না।
যখন বইটি আবার শেলফে ফিরে এলো, ছবিটি আর সেখানে নেই। একদিন ননিবাবু, শোভনের বাবা, এসে হাজির বাবার লেখাপড়ার ঘরে। এসবের মানে কি অবনীশ বাবু? অধ্যাপনার নামে বিবাহের ছেলে ধরা ফাঁদ পেতেছেন বাপার মেমে? এসব কি বলছেন ননীগোপাল বাবু? আমরা বৈদ্য, আপনারা কায়স্থ। বৈদ্যর ছেলে শোভনলালের জাত মেরে সমাজ সংস্কারের শখ মেটাতে চান আপনি। মাফ করবেন ননীগোপাল বাবু, আপনার অসদাচরণ মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। মেয়ে মানুষকে কেবল বেহায়াপনা করার শিক্ষা দিয়েছেন। এই নিন প্রমাণ, এই নিন আপনার কন্যার ছবি। পাওয়া গেছে শোভনলালের টিনের প্যাঁচড়ার মধ্য থেকে, গোলাপ ফুলের পাপড়ি দিয়ে মোড়া। জানেন তো সবই। কদিন বাদে আমার ছেলের কি দাম উঠবে বিবাহের বাজারে? হ্যাঁ, অমন সোনার ছেলেকে শীত দিয়ে চুরি করার ব্যবস্থা। মেয়েকে দিয়ে ফাঁদ পাতিয়ে তাকে বশ করতে চান। চুরি? এসব কি বলছেন? শোভন আমার স্নেহের পাত্র, তার প্রতি কোনো লোভ আমাদের নেই। টাকা চুরির থেকে এর বিন্দু মাত্র তফাৎ নেই অবনীশ বাবু। শোভনলাল আর কখনো এখানে আসবে না। লাবণ্য জানত না কোন প্রচ্ছন্ন বেদিতে লোকচক্ষুর অগোচরে তার মূর্তি সত্তা প্রজ্বলিত হয়েছে। লাজুক ছেলেটি গোপনে চোখের জল মুছে চলে গেল। কবছর বাদে এলো শোভনলালের চিঠি। স্যার, প্রণাম নেবেন। প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তির জন্য গুপ্তরাজ বংশের ইতিহাস নিয়ে এক প্রবন্ধ লিখবার ব্রত নিয়েছি। কিছু বই যদি ধার পেতাম আপনার সংগ্রহ থেকে। অবশ্যই, পূর্বের মতো আমার স্টাডিতে বসে কাজ করবে, কোনো সংকোচ করবে না। তারপর শোভনলাল কি ঘটল? আমি আবার আসা যাওয়া শুরু করলাম। একদিন দুপুরে স্যার গৃহে নেই। আমি লাইব্রেরি ঘরে দরজা ভেজিয়ে নোট নিচ্ছি। ভেজানো দরজা খুলে গেল এক ধাক্কায়। আপনি কেন এ বাড়িতে আসেন? আপনি জানেন না আপনার বাবাকে বলে গেছেন আমার অপমান ঘটাতে কোনো সংকোচ হয় না আপনার? আমাকে আমাকে মাফ করবেন, আমি যাচ্ছি। হাত থরথর করে কাঁপছে শোভনের। বোবা একটা ব্যথা বুকের পাঁজরগুলোকে ঠেলা দিয়ে উঠতে চায়, রাস্তা পায় না। আর লাবণ্য স্বাধীন জীবন বেছে নিলে, হয়ে গেল কদ্দামার বাড়ির গভর্নেস। সুরমাকে পড়াবার সম্পূর্ণ ভার তার উপরে। আমার প্রতিদিনের বাঁধা কাজের পর উদ্বৃত্তর সময় ঠাসা ছিল ইংরেজি সাহিত্যে, প্রাচীন যুগ থেকে হালের বার্নার্ড শব্দে এবং গ্রিক রোমান ইতিহাসে। অমনি একটা ব্যাঘাত মোটর গাড়িতে চড়ে এসে পড়ল। গ্রিস, রোম, গেল হালকা। হ্যাঁ, এক লহমায় জেগে উঠে নিজেকে দেখলুম, জ্ঞানের মধ্যে নয়, বাস্তবের মধ্যে। মাসিমা, ঘটকালি করতে এলেন, বিদায়ের বেলায় কৃপণতা করবেন না। পছন্দ হলে তবে তো, আগে নাম ধাম বিবরণটা বলো। দেখুন মাসিমা, নাম যার বড় তার সংসারটা ঘরে অল্প, বাইরেই বেশি। মানুষটার অতি অল্পই পড়ে স্ত্রীর ভাগে, পুরো বিবাহের পক্ষে সেটুকু যথেষ্ট নয়। নামজাদা মানুষের বিবাহ স্বল্প বিবাহ, বহু বিবাহের মতোই গড়িত। আচ্ছা, নামটা না হয় খাটো হলো, রূপটা বলবো? বললে যদি অত্যুক্তি করে বসি? বেশ বেশ, নাম থাক, রূপও থাক, বাকিটা? বাকি যেটা রইল সব জড়িয়ে সেটাকে বলে পদার্থ। তা লোকটা অপদার্থ নয়। বুদ্ধি? লোকে যাতে ওকে বুদ্ধিমান বলে হঠাৎ ভ্রম করে সেটুকু বুদ্ধি ওর আছে। বিদ্যে? স্বয়ং নিউটনের মতো। সে জানে যে জ্ঞান সমুদ্রের কূলে সে নুড়ি কুড়িয়েছে মাত্র, তার মতো সাহস করে বলতে পারে না, পাছে লোকে ফস করে বিশ্বাস করে বসে। যোগ্যতার ফর্দটা দেখছি খাটো বুঝে। অন্নপূর্ণা পূর্ণতার প্রকাশ, শিব তাই ভিখারি। পরিচয়টা আর একটু স্পষ্ট করলে হয় না? ঠাট্টা ভাববেন না যেন। পাত্রের নাম অমিত কুমার রায়। ভয় হচ্ছে বাবা, পাছে শেষ পর্যন্ত ঠাট্টাই হয়ে না ওঠে। আমার লাবণ্যকে
সত্যি কি তোমার পছন্দ হয়েছে? কি পরীক্ষা চান বলুন? লাবণ্য যে তোমার হাতেই আছে এইটাই যে জানা দরকার। অর্থাৎ হাতে পেয়েও যদি পাবার ইচ্ছা প্রবল থাকে তবেই বুঝবো লাবণ্যর মতো মেয়েকে বিয়ে করবার তুমি যোগ্য। বেশ, পেয়েও চা বেড়ে ওঠে এই তত্ত্ব প্রমাণ করেই ছাড়ব। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা, মম শূন্য গগন বিহারে, আমি আপন মনের মাধুরী মিশায় তোমারে করেছি রচনা। তুমি আমারে, তুমি আমারে, মম অসীম গগন বিহারী, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। হৃদয় রক্ত রাগে তব চরণ দিয়েছি রাঙিয়া, ওই সন্ধ্যা স্বপ্ন বিহারী, তব অধর এঁকেছি সুধা বিষে মিশে, মম সুখ দুঃখ ভাঙিয়া, তুমি আমারি, তুমি আমারি, মম বিজন জীবন বিহারী, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। মাসিমার মত পেয়েছি, যদি আপত্তি না করো তোমার নামটা একটু ছেঁটে দেবো। তা দেবে? বন্য বলে ডাকবো। বন্য? না না, এই নাম আমাকে সাজে, এ নামে তোমার বদনাম হবে। তুমি হবে বন্যা। বন্যা? এ নাম হবে বীজ মন্ত্রের মতো, বন্যা। আচ্ছা, আমারও তো একটা বেসরকারি নাম চাই। ব্রহ্মপুত্র হলে কেমন হয়? বন্যা হঠাৎ এলো তারই কুল ভাষাতে। বড্ড ভারী। ঠিক, কুলি ডাকতে হবে নাম বইবার জন্য। তুমি একখানা নাম দাও। মিতা। চমৎকার, মিতা। পদাবলিতে ওরই একটি দোসর আছে, বধূ। বন্যা, মনে ভাবছি ওই নামে নয় সবার সামনে ডাকলে তাতে দোষ কি? এক কানের ধন পাঁচ কানে সস্তা হয়ে যায় যদি। ঠিক, দুইয়ের কানে যেটা এক, পাঁচের কানে সেটা ভগ্নাংশ। তোমার নামে যদি কবিতা লিখি তো মিল দেব অনন্যা শব্দে। তাতে কি বোঝাবে? বোঝাবে তুমি যা তুমি তাই, তুমি আর কিছুই নও। হে মোর বন্যা, তুমি অনন্যা, আপন স্বরূপে আপনি ধন্যা। কি কাণ্ড! কবিতা লিখছো নাকি? আরে, অক্সফোর্ড বুক অব ভার্সেস এর মধ্যে ভালোবাসার কবিতা খুঁজেই পেলুম না। আমি লিখবো, তাই সারা পৃথিবী অপেক্ষা করে আছে। For God's sake, hold your tongue and let me love. আমার বড় ভয় হয় মিতা। কিসের? তোমার রুচি, তোমার বুদ্ধি আমার অনেক উপরে। পথ চলতে গিয়ে একদিন পিছিয়ে পড়ব, আর তুমি আমাকে ফিরে ডাকবে না। বন্যা, না না, কিছু বলো না, আমার কথাটা আগে শোনো। আমাকে বিয়ে করতে চেও না। তুমি কি বলছো? জানি জানি, মানতে চাইছো না, কিন্তু বুঝে দেখো, তুমি সংসার ফাঁদবার মানুষ নও। তুমি তৃষ্ণা মেটানোর জন্য ফেরো, দায়িত্ব নিও না তুমি। এতেই আমি খুশি থাকবো।
মিতা, বন্যা, কথা কাটাকাটি করব না তোমার সঙ্গে। তোমার সঙ্গে আমার দেখা যেন দুই নক্ষত্রের মরণের ধাক্কা। এক আগুনে দুজনে জ্বলে উঠল। এ হলো আকস্মিকের কাহিনী, চলে ঝাঁপতালের ছন্দে। মিতা, বলো। কিছুই তোমার সহজে পছন্দ হয় না, সেই জন্য তোমাকে ভয় পাই। না বন্যা, বুঝে দেখো আমার কথাটা। রামচন্দ্র সীতার সত্য যাচাই করতে চেয়েছিলেন বাইরের আগুনে, তাতেই সীতাকে হারালেন। কবিতার সত্য যাচাই হয় অগ্নি পরীক্ষায়, সে আগুন অন্তরের। আমার মনে আজ আগুন জ্বলছে, সব পুরনো পড়া ছাই হয়ে যাচ্ছে। এই হট্টগোলের মধ্যে বলতে ইচ্ছে করছে, ফর গডস সেক হোল্ড ইউর টাং and let me love. হাতখানা দাও বন্যা। মিতা, ভেবে দেখো, আজ এই সকালে ঠিক এই মুহূর্তে পৃথিবীতে কত অসংখ্য লোকই চাচ্ছে, আর কত অল্প লোকই পেলে। আর সমস্ত পৃথিবীতে একমাত্র তুমিই সেই ভাগ্যবানটিকে দেখতে পেলে শিলং পাহাড়ের কোলে, এই ইউক্যালিপটাস গাছের তলায়। চুপ কেন তুমি? ভয় হয়। কি যে চাও, আর কতটুকুই বা দিতে পারি? কিছু না ভেবেই দিতে পারো, এইটাতেই তোমার দানের দাম। মিনতি করি মিতা, নিজেকে ভুলিও না, পরে গ্রন্থি খুলতে গেলে আরো জট পড়ে যাবে। আজকের ঔদার্যের মধ্যে কালকের কার্পণ্যের আশঙ্কা কেন বন্যা? মিতা, তুমি আমাকে সত্য বলবার জোর দিয়েছ, আজ মানতে চাইছো না যা বলছি। পাছে যে রস এখন ভোগ করছো তাতে একটুও খটকা বাঁধে। তুমি বিয়েটাকে মনে মনে ভালগার বলে জানো তো, বিয়ে হলো বিষয়ী লোকের পোষা আরাম। নরম সুরে আশ্চর্য কঠিন কথা বলতে পারো তুমি। তোমার ভালোবাসার জোরে যেন কঠিন থাকতে পারি মিতা, তোমাকে ভোলাতে গিয়ে একটু ফাঁকি যেন না দিই। অনেক মেয়ের সঙ্গে আলাপ হয়েছে রুচির ঢাকা লণ্ঠন জ্বালিয়ে। দেখাশোনা চেনাশোনা নয়। তুমি নিজেই বলো বন্যা, তোমার সঙ্গে কি আমার সেই আলাপ? আচ্ছা, তুমি মনে করো না যেদিন তাজমহল তৈরি শেষ হলো সেদিন মমতাজের মৃত্যুর জন্য শাহজাহান খুশি হয়েছিলেন? তার স্বপ্নকে অমর করবার জন্য এই মৃত্যুর দরকার ছিল। তোমার কথায় তুমি ক্ষণে ক্ষণে আমাকে চমক লাগিয়ে দিচ্ছ। তুমি নিশ্চয়ই কবি। চাইনে কবি হতে। কেন চাও না? জীবনের উত্তাপে কেবল কথার প্রদীপ জ্বালাতে আমার মন চায় না। জগতে যারা জগৎসভা সাজাবার হুকুম পেয়েছে, কথা তাদের পক্ষেই ভালো। আমার জীবনের তাপ জীবনের কাজের জন্যই। বন্যা, তুমি কথাকে অস্বীকার করছো। জানো না তোমার কথা আমাকে কেমন করে জাগিয়ে দেয়। দাঁড়াও, আমার সেই প্রিয় কবি নিবারণ চক্রবর্তীর ভান্ডার থেকে একটা লেখা পড়ি। ঝর্ণার উপরে কবিতা। শিলং পাহাড়ে সে নাকি ঝর্ণা খুঁজে পেয়েছি। নাও পড়ো। ঝর্ণা তোমার স্ফটিক জলের স্বচ্ছ ধারা, তাহারি মাঝারে দেখে আপনারে সূর্য তারা। আজি মাঝে মাঝে আমার ছায়ারে, দুলায় খেলায় তারি এক ধারে। সে ছায়ারি সাথে হাসিয়া মিলায় গলধ্বনি। দিও তারে বাণী, যে বাণী তোমার চিরন্তনী। আমার ছায়াতে তোমার হাসিতে মিলিত ছবি, তাই নিয়ে আজি পরাণে আমার মেতেছে কবি। পদে পদে তব আলোর ঝলকে, ভাষা আনে প্রাণে পলকে পলকে। মোর বাণী রূপ দেখিলাম আজি নির্ঝরিণী, তোমার প্রবাহে মনিরে জাগায় নিচিরে চিনি। তুমি ঝর্ণা, জীবন স্রোতে তুমি যে কেবল চলছো তা নয়, তোমার চলার সঙ্গে সঙ্গে তোমার বলা। যতই আমার আলো থাক, ধনী থাক, তোমার ছায়া তবু ছায়াই। সে ছায়াকে আমি ধরে রাখতে পারবো না। হ্যাঁ, কিন্তু হয়তো একদিন দেখবে
আর কিছু না থাক, আমার বাণী রূপ রয়েছে। কোথায়? এই নিবারণ চক্রবর্তীর খাতায়? আশ্চর্য নয়, আমার মনের নিচের স্তরে যে ধারা বয়, নিবারণের ফোয়ারায় কেমন করে সেটা বেরিয়ে আসে। তাহলে হয়তো নিবারণের ফোয়ারার মধ্যেই একদিন তোমার মনটিকে পাবো, আর কোথাও নয়। কেবল তুমি কি গো এমনি ভাবে লাবণ্য, লাবণ্য, কাঁদছো কেন মা? কি হয়েছে? কর্তামা বিয়ে করে দিতে চাইনি। ও তোমাকে ভালোবাসে? তবে ভাবনা কিসের মা? দুজনকে নিয়ে সংসার পাততে গেলে পরস্পর পরস্পরকে খানিকটা সৃষ্টি করে নিতে হয়। কিন্তু কর্তামা, কিছু মানুষ নিজের স্বাতন্ত্র্য কিছুতেই ছাড়তে পারে না। তুমি কি করতে চাও লাবণ্য? বিয়ে সকলের জন্য খুঁতখুঁতে মন যাদের, তারা মানুষকে খানিক খানিক বাদ দিয়ে দিয়ে বেছে বেছে নেয়। উনি আমাকে জান না যে আমি সাধারণ ঘরের মেয়ে। তাকে উনি দেখতে পেয়েছেন বলে তো মনে হয় না। কথা দিয়ে উনি কেবল ওনার ইচ্ছে মতো আমাকে গড়েই চলেছেন। একদিন উনি ক্লান্ত হবেন। তুমি কি চাও? যতদিন পারি আমি ওনার কথার সঙ্গে, ওনার মনের খেলার সঙ্গে স্বপ্ন হয়ে থাকবো। বই পড়া মেয়ে তুমি, তর্ক করতে পারো। আমি অত ভাবতে পারিনি। তোমাদের দেখা না হলেই ভালো হতো। ও কথা বলো না কর্তামা। এক সময় মনে হতো আমি নিতান্তই শুকনো। এখন দেখলাম আমিও ভালোবাসতে পারি। এমন অসম্ভব যে সম্ভব হলো, এই আমার ঠিক হয়েছে। এতদিন ছায়া ছিলুম, এখন সত্য হয়েছি। আমাকে আমাকে বিয়ে করতে বলো না কর্তামা। 91.9 ফ্রেন্ডস এফএমএ এতক্ষণ শুনছিলে নতুন রূপে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার প্রথম পর্ব। দ্বিতীয় শেষ পর্ব আগামীকাল ঠিক সকাল 8টায়। শুনতে ভুলো না। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা, অভিনয়ে ধৃতিমান চট্টোপাধ্যায়, চিত্রা সেন, ব্রততী বন্দ্যোপাধ্যায়, দেবশঙ্কর হালদার, বিশ্বজিৎ চক্রবর্তী, সুজন মুখোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, সুদীপা বসু, মিশকা হালিম, সুপ্রিয় পাল, টিম গ্র্যান্ডেজ। পরিচালনায় সুমন মুখোপাধ্যায়। সঙ্গীত প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়। প্রযোজনা ইনার সার্কেল ফিল্মস। অমিত রে, ব্যারিস্টার, খাসা ছেলে অমিত। আমার সঙ্গে বিশেষ চেনা পরিচয় তার। আমি কে? আমি কথক মাত্র, তবে আরেকখানা সামান্য পরিচয় আছে। আমি লেখক। পাঠকের সংখ্যা স্বল্প, আর তাদের মধ্যে যোগ্যতায় সেরা অমিত। কেন যে সে সেরা পদবি পেল তা দু চার কথায় বলা যাক। 1 নম্বর, সে হলো বিলেত ফেরত খোদ অক্সফোর্ডের ছাপমারা। 2 নম্বর, তার সমস্ত কথাই অভূতপূর্বভাবে নূতন। অক্সফোর্ডের ফেলে আসা দিনগুলির দিকে তাকালে অমিত আর কেতকীকে দেখা যাবে। হাতটা দেবে? দেব। এই যে, হিয়ার ইট ইজ। কি দেখছো? একটা আংটি। আংটিটা কেতকীর হাতে পরিয়ে অমিত বলেছিল, টেন্ডার ইজ দ্য নাইট and happily the queen moon is on her throne. অমিতের 2 বোন, ডাকনাম সিসি ও লিসি। এরা যেন নতুন বাজারে হালের আমদানি, ফ্যাশন পশায় মোড়ক করা পয়লা নম্বরের প্যাকেট। এরা খুটখুট করে দ্রুত লয়ে চলে, উচ্চ ঈশ্বরে বলে, স্তরে স্তরে তোলে সূক্ষ্মাগ্র হাসি, জানে কাকে বলে ভাব ও গর্ভ চাহনি।
রোজ সকালে উঠে সব সানানো কথা বানাও বুঝি? সম্ভবপর যা কিছু তার জন্য সর্বদা প্রস্তুত থাকাই সভ্যতা। যারা অপ্রস্তুত তারা বর্বর। যা বলো তা কেবল ভালো শোনাবার জন্যই বলো, তাই না? নিজের মত কিছুই নেই। আমার মনটা হলো আয়না, প্রত্যেক চলতি মুহূর্তের প্রতিবিম্ব পড়ে আমার মনে। আমি প্রতিবিম্ব নিয়েই তোমার জীবন কাটবে। অমিত অনন্য, ডিস্টিংগুইশড। 5 জনের মধ্যে যে কোনো একজন অমিত নয়, ও হলো একেবারে পঞ্চম। মনটা এমন এক রকমের চকমকি যে ঠুন করে একটু ঠুকলেই স্ফুলিঙ্গ ছিটকে পড়ে। পুরুষ আধিপত্য ছেড়ে দিলেই মেয়ে আধিপত্য শুরু করবে। দুর্বলের আধিপত্য অতি ভয়ঙ্কর। অমিত বেছে বেছে শিলং পাহাড়ে গেল। সেখানে নাকি ওর দলের লোক যায় না। তাছাড়া সেখানে কন্যাদানের বন্যা তেমন প্রবল নয়। প্রাণে খুশির তুফান উঠেছে উঠেছে, প্রাণে খুশির তুফান, ভয়ে ভাবনা আঁকা বাঁকা সরু রাস্তা, চলেছে গাড়ি, অসতর্কভাবেই চলেছে। একটা বাঁকের মুখে এসে দেখা গেল আরেকটা গাড়ি উঠে আসছে। পাশ কাটাবার জায়গা নেই। আঘাত লাগলো, অপঘাত ঘটল না। অন্য গাড়িটা খানিকটা গড়িয়ে পাহাড়ের গায়ে আটকে থেমে গেল। গল্পের সূত্রপাত হলো, অমিত লাবণ্যর দেখা হলো। অপরাধ করেছি। অপরাধ নয়, ভুল। ভুলের শুরু আমার থেকেই। আমার অপরাধী গাড়িটিকে যদি ক্ষমা করেন, তবে আপনি যেখানে অনুমতি করবেন সেইখানেই পৌঁছে দিতে পারি। আকস্মিকের বিদ্যুৎ আলোতে চৈতন্যের মাঝখানে পড়ল এক গভীর ছাপ। কোন দৈব নির্জন পাহাড়ের পথে দুজনের মধ্যে বেঁধে দিলে দেখা দেখির বন্ধন। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি। আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। যোগমায়া হলেন লাবণ্যর কর্তামা। আজ অমিত এসেছে যোগমায়ার গৃহে। তোমার মা আছেন? ছিলেন, মাসি থাকাও খুব উচিত ছিল। মাসির জন্য ক্ষেত কেন বাবা? ভেবে দেখুন না, আজ যদি ভাঙতো মায়ের গাড়ি, বকুনির অন্ত থাকতো না। বলতেন বাঁদরামি। মাসি হলে হেসে বলতেন ছেলে মানুষই। মনে হলো যেন পেরিয়ে এলে অন্তবিহীন পথ, আসিতে For God's sake, hold your tongue and let me love. জন ডান। Yes. আপনার পড়ার টেবিলে ডানের বই আবিষ্কার করলাম সেদিন, নইলে এই লাইন আমার মাথায় আসতো না। আবিষ্কার হলো কি করে? আবিষ্কারিত। বইয়ের দোকানে বই চোখে পড়ে, আপনার টেবিলে তার শোভা পায়। একটা বাংলা তর্জমা গুনগুন করে উঠল মনের গভীরে। শুনবেন? বলে দিতে হবে যে শুনতে চাই? দোহাই তোদের, একটুকু চুপ কর, ভালোবাসিবারে দে আমারে অবসর। আপনি বাংলা কবিতা লেখেন নাকি? ভয় হচ্ছে, আজ থেকে লিখতে শুরু করব। নতুন এই অমিত রায় সে যে কি কাণ্ড করে বসবে, পুরনো অমিত রায় তা একেবারেই জানা নেই। শোভনলালের কথা যদি একটু মনে করিয়ে দিই, তুমি কি বিব্রত হবে? শোভনলাল বাবা স্নেহের ছাত্র। আমাদের লাইব্রেরিতে ছিল তার অবাধ সঞ্চরণ। একদিন ননীবাবু, শোভনের বাবা, এসে হাজির বাবার লেখাপড়ার ঘরে। কদিন বাদে আমার ছেলের কি দাম উঠবে বিবাহের বাজারে? হ্যাঁ, অমন সোনার ছেলেকে শীত দিয়ে চুরি করার ব্যবস্থা। মেয়েকে দিয়ে ফাঁদ পাতিয়ে তাকে বশ করতে চান। লাবণ্য জানত না কোন প্রচ্ছন্ন বেদিতে লোকচক্ষুর অগোচরে তার মূর্তি সত্তা প্রজ্বলিত হয়েছে। লাজুক ছেলেটি গোপনে চোখের জল মুছে চলে গেল, আর লাবণ্য
স্বাধীন জীবন বেছে নিলে, হয়ে গেল কর্তামার বাড়ির গভর্নেন্স। মাসিমা, ঘটকালি করতে এলাম, বিদায়ের বেলায় কৃপণতা করবেন না। পছন্দ হলে তবে তো, আগে নাম ধাম বিবরণটা বলো। ঠাট্টা ভাববেন না যেন। পাত্রের নাম অমিত কুমার রায়। বিয়ে সকলের জন্য নয় কর্তামা। খুঁতখুঁতে মন যাদের, তারা মানুষকে খানিক খানিক বাদ দিয়ে দিয়ে বেছে বেছে নেয়। উনি আমাকে চান না, যে আমি সাধারণ ঘরের মেয়ে, তাকে উনি দেখতে পেয়েছেন বলে তো মনে হয় না। কথা দিয়ে উনি কেবল ওনার ইচ্ছে মতো আমাকে গড়েই চলেছেন। একদিন উনি ক্লান্ত হবেন। আমাকে বিয়ে করতে বলো না কর্তামা। শিলংয়ের বাসার মেয়াদ ফুরল। এক রংপুরের জমিদার বাটিটাকে দখল করলে। যোগমায়ের বাড়ির কাছাকাছি একটা ভাঙা ঘর পাওয়া গেল। কি বাবা, কোন ঘরে এসে উঠেছ? জানলা দরজা নেই, অঝরে বৃষ্টি পড়ছে। কি পরীক্ষা চলেছে নিজেকে নিয়ে? মাসিমা, উমার ছিল নিরাহারের তপস্যা, আমার নিরাশ ভাবে। খাট পালং টেবিল কেদারা ছাড়তে ছাড়তে এসে ঠেকেছি শূন্য দেওয়ালে। সেটা ঘটেছিল হিমালয় পর্বতে, এটা ঘটল শিলং পর্বতে। সেটাতে কন্যা চেয়েছিলেন বর, আর এটাতে বর চাইছেন কন্যা। সে তো বুঝলুম বাবা, কিন্তু এই কি দৃশ্য রচনা করেছ? এই বৃষ্টির মধ্যে নড়বড়ে একটা টেবিলের নিচে কম্বল পেতে একখানা গুহা বানিয়েছ, আর তার নিচে বসে বই পড়ছো পা ছড়িয়ে। আমি খাসা আছি মাসিমা, চিন্তা করবেন না। এই সোনার চাঁদ ছেলেকে লাবণ্য এত করে দুঃখ দিচ্ছে, সে যেন কোন রাজরাজেশ্বরী। কেঁদে মরতে হবে পুরার মুখে কে। আমি এক্ষুনি আসছি বাবা। লাবণ্য, লাবণ্য। কর্তামা, সত্যি করে বলো দেখি, তুমি কি অমিতকে ভালোবাসো? যদি না বাসো, কেন স্পষ্ট করে ওকে বলে দাও না? এমন ভিখারির মতো কার জন্য এখানেও পড়ে আছে? আমি তো ভেবে পাইনি কর্তামা, আমার যে ভালোবাসতে পারে পৃথিবীতে এমন কেউ আছে। ভালোবাসায় আমি যে মরতে পারি। মারে, আর নিজেকে চাপা দিয়ে রাখিস না। সম্পূর্ণ করে তার কাছে তুমি নিজেকে জানাও। একটু ভয় করো না। এখনই চলো আমার সঙ্গে। তখন অমিত লিখতে বসেছে তার আত্মজীবনী। অমিতের একটা মন মরেছিল শিলং পাহাড়ে, আর একটা মন উঠেছিল তীব্র করে বেঁচে। তাই না অমিত? বৃষ্টি পড়ছে অল্প, ঝোড়ো হাওয়া থেমে গেছে, মেঘ এসেছে পাতলা হয়ে। এটা কোথায় কর্তামা? তুমি এসো আমার সঙ্গে। অমিতের ঘরে পা দিলেন মাসিমা, সঙ্গে লাবণ্য। এই দেখো বাবা, কাকে এনেছি। কি অন্যায় মাসিমা! কি করেছি? আমি যে একেবারে অপ্রস্তুত। শ্রীমতী লাবণ্য কি ভাববেন? শ্রীমতী লাবণ্যকে একটু ভাবতে দেওয়াই তো দরকার। আর যা জানবার তার সবটা জানাই তো ভালো। এতে শ্রীযুক্ত অমিতের এত আশঙ্কা কেন? শ্রীযুক্তের ঐশ্বর্য জানবেন শ্রীমতী। শ্রীযুক্তের যা দৈন্য, সেটা জানার জন্য আছেন মাসিমা। মানব সভ্যতায় লাবণ্য দেবীরা জাগিয়েছেন ঐশ্বর্য, আর মাসিমারা এনেছেন আশীর্বাদ। দেবীকে আর মাসিমাকে একাধারে পাওয়া যেতে পারে অমিত, তার জন্য অভাব থাকবার প্রয়োজন পড়ে না। কবির ভাষায় এর জবাব দিতে হবে, যদিও এ ভাষা কোনো চেনা কবি সম্রাটের নয়। পূর্ণ প্রাণে চাবার যাহা, রিক্ত হাতে চাষনে তারে, সিক্ত চোখে যাসনে দ্বারে। লাবণ্য, তোমার গলা থেকে সোনার হারকাছি খুলে দাও। হাত বাড়াও তোমরা দুজনে। এই স্বর্ণবন্ধনে বেঁধে দিলুম গ্রন্থি। তোমাদের মিলন অক্ষয় হোক। বসো বাবা তোমরা, বাগান থেকে আমি কিছু ফুল নিয়ে আসি গে।
আহা তোমার সঙ্গে প্রাণের খেলা। Blow gently over my garden, wind of the southern sea. In the hour my love cometh and calleth me. বড় উতলা আজ পরাণ আমার, খেলাতে হার মানবে কি? আহা তোমার সঙ্গে প্রাণের খেলা। ছুমিয়া যেও তুমি আমার বনভূমি, দক্ষিণ সাগরের সমীরণ। যে শুভক্ষণে মম আসিবে প্রিয়তম, ডাকিবে নাম ধরে অকারণ। আজ সমস্ত দিন গেলে না কেন? তুচ্ছ কারণ, মুখে আনতে সাহস লাগে। ইতিহাসে কোনোখানে লেখে না যে হাতের কাছে বর্ষাতি ছিল না বলে বাদলের দিনে প্রেমিক তার প্রিয়ার কাছে যাওয়া মুলতুবি রেখেছে। বরং লেখা আছে সাঁতার দিয়ে অগাধ জল পার হওয়ার কথা। মুন্না, তুমি আমার জন্য অপেক্ষা করছিলে? ত্বমসি মম জীবনং ত্বমসি মম ভূষণং ত্বমসি মম ভাবজলধিরত্নম। আশ্চর্য, এই আমি বললাম মেয়ের মুখের কথা, তুমি বললে পুরুষের। তুমি আমাকে মিতা বলে ডাকলে, আমি তোমাকে বন্যা বলে ডাকবো। চমৎকার। বন্যা, আমার জীবনের মাঝখানটিতে ছিল এতকাল তোমাকে না জানার একটা প্রকাণ্ড কালো গর্ত। আজ সেটা কানা ছাপিয়ে ভরে উঠল। আলো ঝলমল করছে তার উপর, আকাশের ছায়া পড়েছে। এই যে বকে চলেছি তা হলো ওই পরিপূর্ণ জ্ঞান সরোবরের তরঙ্গধ্বনি। একে থামায় কি? বন্যা, একটি আংটি তোমাকে পরাতে চাই। আংটির কি দরকার মিতা? আংটি তোমার আঙুলটিকে জড়িয়ে থাকবে আমার মুখের ছোট্ট একটি কথার মতো। তাহলেই পেয়েছি। সোনার ভাষায় মানিকের আদরে তা থেকে যাক তোমার হাতে। বেশ, মঞ্জুর। কি পাথর এটা? একটি মাত্র মুক্ত। কেবল তুমি কি গো এমনি ভাবে রাঙিয়ে মরে পালিয়ে যাবে। কেবল তুমি কি গো এমনি ভাবে রাঙিয়ে মরে পালিয়ে যাবে। তুমি সাথ করে নাথ ধরা দিয়ে আমার মুখে এই হৃদ কমলে রাঙা রেণু রাঙাবে উত্তরী। আহা তোমার সঙ্গে ঠিক হলো আগামী অঘ্রাণে এদের বিয়ে। যোগমায়া কলকাতায় গিয়ে সমস্ত আয়োজন করবেন।
একদিন লাবণ্য অমিতকে বললে, কলকাতায় ফেরবার দিন অনেককাল পেরোলো, চলে যাও, বিয়ের আগে আর আমাদের দেখা হবে না। এমন কড়া শাসন কেন? সহজ আনন্দকে সহজ রাখবার জন্যে। আচ্ছা, কালই চলে যাব। মনে হবে মেঘনাথ বধ কাব্যে সেই চমকে থেমে যাওয়া লাইনটা, চলেই যাবে গেলা যমপুরে অকালে। কলকাতায় গিয়ে কি করবো জানো? কি? মাসিমা করবেন বিয়ের আয়োজন, আমাকে করতে হবে তার পরের দিনগুলোর আয়োজন। লোকে ভুলে যায় দাম্পত্যটা একটা আর্ট, প্রতিদিন ওকে নতুন করে সৃষ্টি করা চাই। মিলনকে সুন্দর করতে হয় ইচ্ছাকৃত বাধায়। দামি জিনিসকে সস্তা করা মানে নিজেকে ঠকানো। তার দামের হিসেবটা শুনি। বাগান, গঙ্গার ধার, বাড়ির নিচের তলা থেকে উঠেছে ঝুরি নামা অতি পুরনো বট গাছ, ঘাটে ভাসছে সবুজ সাদা রং করা আমাদের ছিপছিপে নৌকো, নীল নিশানে সাদা অক্ষরে নাম লেখা মিতালি। ঠিক নামটি হয়েছে। এখন শোনো, বাগানের মাঝখান দিয়ে সরু একটি খাড়ি চলে যাবে গঙ্গার হৃদস্পন্দন বয়ে, তার ওপারে তোমার বাড়ি, এবারে আমার। রোজে কি সাঁতার দেবে আর জানলায় আলো জ্বালিয়ে রাখবো? সাঁতার দেব মনে মনে, আর চলবো কাঠের সাঁকো বেয়ে। তোমার বাড়ির নাম মানসী, আমার দীপক। বাহ, দীপকের চূড়োয় মিলনের সন্ধেবেলায় জ্বলবে লাল আলো, বিচ্ছেদের রাতে নীল। চিঠিতে নিমন্ত্রণ না এলে যাব না তোমার ঘর। আমার যাবার বেলায় কি নিয়ম হবে মিতা? নিয়ম এক, তবে ব্যতিক্রম অসহ্য নয়। নিমন্ত্রণ তো করা হলো, তারপর? উঠেছে সন্ধ্যা তারা, গঙ্গার জোয়ার, বইছে হাওয়া, বটগাছের শিকড়ে স্রোতের ছলাচ্ছল। তোমার বাড়ির পিছনে পদ্মদিঘি, সেখানে খিড়কির নির্জন ঘাটে গা ধুয়ে চুল বেঁধেছ। কোনোদিন মিলব শান বাঁধানো চাঁপা তলায়, কোনোদিন বাড়ির ছাতে, কোনোদিন গঙ্গার ধারের চাতালে। আমি গঙ্গায় স্নান সেরে সাদা মলমলের ধুতি আর চাদর পরব, পায়ে থাকবে হাতির দাঁতের কাজ করা খড়ম। কালচে বিছিয়ে বসবে তুমি, সামনের রূপোর রেকাবিতে মোটা গোড়ে মালা, চন্দনের বাটিতে চন্দন, এক কোণে অগরু জ্বলছে। পুজোর সময় বেড়াতে যাব, দুজনে দু জায়গায়, তুমি পর্বত তো আমি সমুদ্র। এই হলো দাম্পত্য দৈরাজ্যের নিয়মাবলী। এখন তোমার কি মত? মেনে নিতে রাজি আছি। মেনে নেওয়া আর মনে নেওয়া, এই দুইয়ে যে তফাৎ আছে বন্যা। তোমার যাতে প্রয়োজন, আমার তাতে প্রয়োজন নাও যদি থাকে, তবু আপত্তি করব না। মিতা, তুমি যতই কাছে থাকো, তুমি অনেক দূরে। কোনো নিয়ম মেনে সেই দূরত্ব বজায় রাখা তো বাহুল্য। বেশ বেশ, একটা অন্যতর ভাবা যাক। নিরঞ্জনদের আপিসের উপরে একখানা ঘর ভাড়া নেব। 3.5 হাত চওড়া বিছানার বাঁ পাশে তোমার মহল মানসী, ডান পাশে আমার মহল দীপক। ঘরের পূব দেয়ালে একখানা আয়নাওয়ালা দেরাজ, তাতেই দুজনের মুখ দেখা। পশ্চিম দিকে রোদ ঠেকানো বইয়ের আলমারি, উত্তর দিকে একটি সোফা। আমি তার এক প্রান্তে, তুমি অন্য প্রান্তে। নিমন্ত্রণের চিঠি তুলে ধরব কম্পিত হাতে। যেমন ভাবেই সাজাও, নববধূ কি চিরকাল নববধূই থাকবে? থাকবে, থাকবে, থাকবে। কাল কলকাতা যাবে অমিত। যাবার আগে আজ শেষ সন্ধ্যা, নির্জন বন, সূর্য ডুবছে। দুজনে দাঁড়ালো পশ্চিমের দিকে মুখ করে। অমিত লাবণ্যর মাথা বুকে টেনে নিলে। অর্ধেক বোঝা লাবণ্যর চোখ, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। কাল সকালেই যাত্রা শুরু, তার আগে আর দেখা করতে আসবো না। কেন? আজ ঠিক জায়গায় শিলং পাহাড়ের অধ্যায়টি এসে থামল। ইতি প্রথম স্বর্গ, আমাদের শোয়ে বয়ে স্বর্গ। পরম ক্ষণে শুভ দৃষ্টি হল। এরপর কি আর বাসর ঘর আছে? রইল কেবল মিলন আর বিদায় একত্র মিশিয়ে একটি শেষ প্রণাম। লাবণ্যর ইচ্ছে হল সেই রকমই,
কিন্তু সে আর হলো না। বন্যা, তোমার শেষ কথাটি যদি একটি কবিতায় বলো, তাহলে সেটাকে মনে করে নিয়ে যাওয়া সহজ হবে। তোমারে দিয়ে সুখ মুক্তির নৈবেদ্য গেল রাখি, রজনীর শুভ্র অবসানে কিছু আর নাই বাকি, নাইক প্রার্থনা, নাই প্রতি মুহূর্তের দৈন্য রাশি, নাই অভিমান, নাই দিন কান্না, নাই গর্ব হাসি, নাই পিছু ফিরে দেখা, শুধু সে মুক্তির ডালাখানি ভরিয়া দিলাম আজ আমার মহৎ মৃত্যু আনি। এ কি বললে বন্যা? কেন এটা তোমার মনে এলো? তোমার এই কবিতা এখনই ফিরিয়ে নাও। ভয় কিসের মেতা? এই আগুনে পোড়া প্রেম মুক্তিদাতা, কেননা সে নিজে মুক্ত। এ কি রবি ঠাকুরের? রবি ঠাকুরের। তার কোনো বইতে তো এটা দেখিনি। বইয়ে বেরোয়নি। তবে পেলে কি করে? একটি ছেলে, বাবা ছাত্র ছিল, সে রবি ঠাকুরের থেকে মুষ্টি ভিক্ষা করে আনত আর দিত তোমার পায়ে। সাহস ছিল না, রাখতো এমন ভাবে যাতে আমার চোখে পড়ে। তাকে কি দয়া করেছিলে? অবকাশ হয়নি। এই লেখাটি সেই হতভাগার মনের কথা। তারই কথা বই কি। কেন আজ ওটা মনে পড়লো? কেমন করে বলবো? ঈর্ষা করতে আমি ভয় পাই, কিন্তু বন্যা কেন কেন ওই কবিতাটি আজই তোমার মনে পড়লো? বিদায় নিচ্ছি, তাই হয়তো বিদায়ের কবিতা মনে পড়লো। মিতা, এবার তোমার কবিতা বলো। আর বলতে ইচ্ছে করছে না, হাওয়া খারাপ হয়ে গিয়েছে। আর রবি ঠাকুরের কবিতা আমি আওড়াতে পারবো না। আমার প্রিয় কবি নিবারণ চক্রবর্তী। বেশ, আজকে সন্ধ্যার শেষ কবিতাটি হোক নিবারণ চক্রবর্তীরই, আর কারো নয়। জয় নিবারণ চক্রবর্তী। এবার সে অমর হলো। বন্যা, তাকে আমি তোমার সভা কবি করে দেব। শোনো, কত ধৈর্য ধরি ছিলে কাছে দিবস সর্বরি, তব পদ অঙ্কনগুলি রে, কতবার দিয়ে গেছো মোর ভাগ্য পথের ধুলি রে। আজ যবে দূরে যেতে হবে, তোমারে করিয়া যাব দান, তব জয় গান। বধূ মিছিরা করুণা করুণা, বধূ মিছিরা করুণা করুণা, মম মন বুঝে দেখো মনে মনে, মনে রেখো করো করুণা, বধূ মিছিরা করুণা করুণা। পাছে আপনারে রাখিতে না পারি, তাই কাছে কাছে থাকি আপনারি। পাছে আপনারে রাখিতে না পারি, তাই কাছে কাছে থাকি আপনারি। মুখে হেসে যাই, মনে কেঁদে যাই, সে আমার নহে ছলনা, বধূ মিছিরা করুণা করুণা। অমিত, অমিত, অমিত। এ কি সিসি, তোমরা? কেটিও আছে, দেখতে পাচ্ছ না? এ কি অবস্থা করেছো তোমার? কিরকম? একেবারে গাইয়া। প্রকৃতির সংসর্গের ছাপ। যাক, কথা বলবার আরটি হলো নি। এখন চলো,
কোথায়? হোটেল বুক করে এসেছি, চলো। আমি একটু পরে আসছি। হবে না, এখনই যেতে হবে। কেটি, ওকে বলো। চলো না অমিত, নরেনও আছে হোটেলে। কতদিন আমরা গল্প করিনি। অক্সফোর্ডের দিনগুলো কি ভুলে গেলে? তোমার খুঁজে তো শিলং এলাম। মাসিমা, মাসিমা, মাসিমা কোথায়? লাবণ্য? মাসিমা পুজোতে বসেছেন। একদল কলকাতার লোক এসে জুটেছে। আমার প্যারাডাইস লস্ট। আমাকে জায়গা নিতে হবে অতি পরিচ্ছন্ন হোটেলের এক অতি সভ্য কামরায়। কি হলো, কিছু বললে না? সত্যি তো মিতা, তোমার সমাজ আমাদের থেকে কত দূরে। মুন্না, তোমাকে সেদিন একটা কথা বলা হয়নি। শোভনলালকে আমি চিনতুম। চিনতে? হ্যাঁ। শোভনলালের সঙ্গে একই বছরে আমি এমএ দিয়েছি। তার সব খবর জানো তো, বলো মিতা। এক সময় সে খেপেছিল আফগানিস্তানের প্রাচীন শহর কাপিসের ভিতর দিয়ে একদিন যে পুরনো রাস্তা চলেছিল সেইটাই আয়ত্ত করবে বলে। ওই রাস্তা দিয়েই ভারতবর্ষে হিউয়েনসাং এর তীর্থযাত্রা, ওই রাস্তা দিয়েই তারও পূর্বে আলেকজান্ডারের রণযাত্রা। ফরাসি পণ্ডিতদের যোগাযোগ চাই, আমার কাছে এসেছিল পরিচয়পত্র নিতে। সবই হলো, কিন্তু ভারত সরকারের ছাড় চিঠি জুটল না। তারপর থেকে দুর্গম হিমালয়ের মধ্যে কেবলই পথ খুঁজে বেড়াচ্ছে, কখনো কাশ্মীরে, কখনো কুমায়ুনে। ইচ্ছে হয়েছে হিমালয়ের পূর্ব প্রান্তটাতেও সন্ধান করব। বৌদ্ধ ধর্ম প্রচারের রাস্তা এদিক দিয়ে কোথায় কোথায় গেছে সেইটা দেখতে চাই। ওই পাগল বেরিয়েছে পথের পুঁথি পড়তে। আমার কি মনে হয় জানো? কি বলো? প্রথম যৌবনে একদিন শোভনলাল কোনো কাঁকন পরা হাতের ধাক্কা খেয়েছিল, তাই ঘরের থেকে পথের মধ্যে ছিটকিয়ে পড়েছে। একদিন একটা রাত দুপুরে ওতে আমাতে একলা ছিলুম, নানা কথা এসে একজনের নাম না করে দু চার কথা বললে গলা ভার হয়ে এলো। বুঝলুম ওর জীবনের মধ্যে অত্যন্ত নিষ্ঠুর একটা কথা বিঁধে আছে। আপনি কেন এ বাড়িতে আসেন? আপনি জানেন না আপনার বাবা কি বলে গেছেন? আমার অপমান ঘটাতে কোনো সংকোচ হয় না আপনার? আমাকে আমাকে মাফ করবেন না, আমি যাচ্ছি। লাবণ্য চুপ করে রইল, একান্ত মনোযোগে দেখতে থাকলো সাদা হলদে মেলানো একটা বুনো ফুল। হ্যালো অমিত, কি খবর তোমার? এই গডড্যাম প্লেসে একদিন কি করছিলে? আমার কোনো খবর নেই, ভাবছি আপনার কাছ থেকেই দেশ বিদেশের খবর নেব। বিদেশের খবর? প্রথম একজন মহিলা পাইলট এয়ারক্রাফট চালিয়ে আটলান্টিক পার হয়েছেন, নাম এমিলিয়া ইয়ারহার্ট। নারীর জয় জয়কার। আর দেশের খবর? সূর্য সেনের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের খবর জানো তো? হ্যাঁ, সে খবর পেয়েছি। সে তো পেলে বুঝলাম, কিন্তু এই শিলং পাহাড়ে কে তোমাকে লুণ্ঠন করলো যে 4-5 মাস কলকাতা মুখ হলে না? উঠি, একটু হেঁটে আসি, একটু খিদে সংগ্রহ করা যাক। আমি ঠিক করে বলো তো, চললে কোথায়? কেটি আর আমিও যাব। জলপ্রপাতের সন্ধানে যাব, দুর্গম পথ, তুমি পারবে না। চলি। আউট অফ হ্যান্ড বাবলড। চলো কেটি, আমরা তাহলে সেই মিস্টিরিয়াস লেডি লাবণ্যের সন্ধানে যাই। 91.9 ফ্রেন্ডস এফএম এ শুনছো নতুন রূপে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা, আজ দ্বিতীয় শেষ পর্ব। খিদের যোগান কোথায় আর খিদেটা যে প্রবল তা অন্যদের অগোচর রইল না। সিসি মনে মনে হাসে, কেটি মনে মনে ভাবে। কখনো অমিত বলছে চলেছি জলপ্রপাতের সন্ধানে, কখনো বলছে চলেছি কমলা লেবুর মধু সওদা করতে। সিসি আর কেটি স্থির করলে এই কমলা লেবুর বাগানে অভিযান করা চাই। দুই সখী যোগমায়ার বাড়ির বাইরের দরজা পেরিয়ে দেখলে রোয়াকে বসে কথা বলছে যোগমায়া আর সুরমা। আপনারা?
সরি সরি, মিস্টার অমিত রে এখানে এসেছেন কিনা খবর নিতে এলুম। অমিত রে? কই, তাকে তো আমরা চিনি নে। আমরা তো জানি উনি এই বাড়িতেই যাওয়া আসা করেন। আচ্ছা, এটা কি আপনাদের একটা হোটেল? ও, অমিতের কথা বলছেন বুঝি? আমি সিসি, অমির বোন। আমি কেটি। অমির থাক। এসো মা, এসো, ঘরে বসবে, এসো। সময় নেই, শুধু খবর নিতে এসেছি অমি এসেছে কিনা। এ বাড়িতে একজন মাস্টারনি থাকেন না, তিনি কই? অমিত আর লাবণ্য দুজনেই বাগানের দিকে গেছে। লেটস ওয়েট দেন। গট ম্যাচেস। যোগমায়া আর সুরমা বুঝলো না হঠাৎ দেশলাইয়ের প্রয়োজন হলো কেন। ইংরেজি পড়ো, দেশলাই চাই। সুরমা দেশলাইয়ের বাক্স নিয়ে এলো, কেটি সিগারেট ধরিয়ে টানতে থাকলো। যোগমায়া ঘরে চলে গেলেন। কি হলো জিজ্ঞাসা করলাম যে, ইংরেজি পড়ো? সুরমা স্বীকৃতিসূচক মাথা নেড়েই ঘরের দিকে দ্রুত চলে গেল। কেটি বলল, গভর্নেসের কাছে মেয়েটা আর যাই শিখুক, ম্যানার্স শেখেনি। অমিত আর লাবণ্য এরপর বাগান থেকে ফিরে এলেন যোগমায়া। দেখো কেটি, ফেমাস লাবণ্য, শি ইজ ফানি। What a choice. I would say men are funny. তোমার দাদার মনটা চিরদিন ওপরে পা করে হাঁটে। কোন এক সৃষ্টি ছাড়া উল্টো বুদ্ধিতে এই মেয়েটাকে মনে হয়েছে এঞ্জেল। আমি আরে সিসি, মাসিমা, এই হলো সিসি, আমার বোন। শুদ্ধ নাম সমিতা। বাবা বোধহয় আমার নামের সঙ্গে ছন্দ মিলিয়ে নাম রেখেছিলেন, কিন্তু রয়ে গেল অমিত্রাক্ষর। আর ইনি কেতকী ওরফে কেটি, আমার বোনেদের বন্ধু। আর ইনি লাবণ্য, এর সঙ্গে আমার বিবাহ স্থির কলকাতায় অঘ্রাণ মাসে। কংগ্রাচুলেশনস অমিত। এদেশে যত ঝর্ণা, যত মধুর দোকান আছে, সব সন্ধান করে শেষকালে এখানে এসে তোমার দেখা পেল। মনে মনে নিজের উপর অহংকার ছিল, আর মানুষের উপর ছিল বিশ্বাস। অহংকার ভাঙল। আমারই হার। এই হারের পর আমার একটাই কর্তব্য, যে আংটি তুমি একদিন আমাকে পরিয়েছিলে তা আজ আমি ফেরত দিতে চাই। মনে আছে এই আংটি তুমি অক্সফোর্ডে দিয়েছিলে? Tenderest night and the happily queen moon is on her throne. এক মুহূর্ত হাত থেকে খুলিনি, শেষে শিলং পাহাড়ে খোয়া গেল। এই আংটির মধ্যে কি সেই কথা ছিল না যে আমার অপমান তুমি করতে দেবে না? যখন ভুল ভেঙেছে, যখন হেরেছি, তখন এই হারের চিহ্ন তোমার কাছেই থাক অমিত। কদিন বাদে একটি ছোট চিঠি পেলে লাবণ্য। শিলংয়ে কাল রাত্রে এসেছি, যদি দেখা করতে অনুমতি দাও তবে দেখতে যাব। তোমার কাছে শাস্তি পেয়েছি, কিন্তু কবে কি অপরাধ করেছি আজ পর্যন্ত স্পষ্ট করে বুঝতে পারিনি। আজ এসেছি তোমার কাছে সেই কথাটি শুনবার জন্যে, নইলে মনে শান্তি পাইনি। ভয় করো না, আমার আর কোনো প্রার্থনা নেই। আমার চোখ জলে ভরে এলো। চুপ করে বসে ভাবলুম অতীতের কথা। সেদিন ছিল আমার জ্ঞানের গর্ব, বিদ্যার সাধনা, উদ্ধত স্বাতন্ত্র্যবোধ। শোভনলালকে নিয়ে সেদিন বাবার মুগ্ধতা দেখে ভালোবাসাকে দুর্বলতা বলে মনে মনে ধিক্কার দিয়েছি। ভালোবাসা আজ তার শোধ নিলে এমনি করে। অভিমান হলো ধূলিসাৎ।
সেদিন যা হতে পারত সরল হাসির মতো, আজ কি তা কঠিন হয়ে উঠল লাবণ্য? লাবণ্য শোভনলালের চিঠির উত্তরে লিখলে, তুমি আমার সকলের বড় বন্ধু, এর পুরো দাম দিতে পারি এমন ধন আজ আমার হাতে নেই। তুমি কোনোদিন দাম চাওনি, আজ তোমার যা দেবার জিনিস তাই দিতে এসেছ, কিছুই দাবি না করে। চাইনে বলে ফিরিয়ে দিতে পারি এমন শক্তি নেই আমার, এমন অহংকারও নেই। চিঠিখানা লিখে পাঠিয়ে দিয়েছে। এমনি সময় এলো অমিত। বন্যা, বলো। চলো দুজনে বেরিয়ে আসি। দ্বিধার সঙ্গে অমিত ধরলে লাবণ্যের হাত, একটু জোরে চেপে ধরলে, তাতেই মনের কথা যেটুকু ব্যক্ত হয়। বনের মধ্যে তরু শূন্য পাহাড়ের উপর সূর্য আপনার শেষ স্পর্শ ঠেকিয়ে নেমে গেল। একদিন একজনকে যে আংটি পরিয়েছিলে, আমাকে দিয়ে আজ সে আংটি খোলালে কেন? সেদিন যাকে আংটি পরিয়েছিলাম আর যে আজ সেটা খুলে দিলে, তারা দুজনে কি একই মানুষ? একজন সৃষ্টিকর্তার আদরে তৈরি, আর একজন তোমার অনাদরে করা। কথাটা সম্পূর্ণ ঠিক নয় বন্যা। একটা কথা রাখবে মিতা, তোমার দলকে নিয়ে সপ্তাহ খানেকের জন্য চেরাপুঞ্জি ঘুরে এসো। বেশ। একটা কথা তোমায় বলি, আর কোনোদিন বলবো না। তোমার সঙ্গে আমার যে অন্তরের সম্বন্ধ, তা নিয়ে তোমার লেশ মাত্র দায় নেই। আমি রাগ করে বলছি না, আমার সমস্ত ভালোবাসা দিয়েই বলছি, এই আংটি তুমি ফেরত নাও। কোনো চিহ্ন রাখবার কিছু দরকার নেই। আমার প্রেম থাক নিরঞ্জন, বাইরের রেখা, বাইরের ছায়া তাতে পড়বে না। লাবণ্য আঙুলের থেকে আংটি খুলে অমিতকে ফেরত দিলে। সায়াহ্নের এই পৃথিবী যেমন অভ্ররাশি উদ্ভাসিত আকাশের দিকে নিঃশব্দে আপন মুখ তুলে ধরেছে, তেমনি নীরবে, তেমনি শান্ত দীপ্তিতে লাবণ্য একবার আপন মুখ তুলে ধরলে অমিতের নত মুখের দিকে। চলে গেল। তারপর দুটি আংটি হাতে নিয়ে অমিত চুপ করে থাকে। বৃষ্টি আসে, অমিত ভিজছে, অমিত একা। অমিতের নিশ্চয়ই মনে হলো, so quick bright things come to confusion. দিনে কেরো দেখা, দিলে কেরো সুখ, ক্ষণে কেরো তরে শুধু হাসি মুখ। অমিত ও তার দলবল চেরাপুঞ্জি গেল। 7 দিন পর অমিত ফিরে এসে গেল যোগমায়ার বাসায়। এ কি, ঘর বন্ধ, সবাই চলে গেছে, কেউ কোনো ঠিকানা রেখে যায়নি। মালি এসে জিজ্ঞেস করলে ঘর খুলে দেবে কি? অমিত বললে হ্যাঁ। লাবণ্যের ঘরে গেল অমিত। আসবাব সব আছে, বইগুলি নেই। মেঝের ওপর 2-1টা ছেঁড়া শূন্য লেফাফা। একটির প্রেরকের নাম পড়া গেল, সে নাম শোভনলালের। বোবা শূন্যতা সারা ঘরে। তাকে প্রশ্ন করলে কোনো কথা বলতে পারবে না। সমস্ত শিলং পাহাড়ের শ্রী আজ চলে গেছে। অমিত কোথাও আর সান্ত্বনা পেল না। তবু মনে রেখো, তবু মনে রেখো, যদি দূরে যাই চলে, তবু
রেখো, যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নব প্রেম জালে, যদি থাকি কাছাকাছি দেখিতে না পাও ছায়ার মতো আছি না আছি, মনে রেখো তবু মনে রেখো। উন্মাদের মতো পরিক্রমা শুরু করলে অমিত। নৈনিতালে দেখা গেল তাকে, সঙ্গে কেতকী। হোটেলের ঘরগুলি ডিসেন্ট। ভালো লাগছে তোমার? চমৎকার লাগছে। আজ লেকে যাবে তো? যাব। দেখছি তুমি সাজ বদল করেছ, প্রসাধন নেই, একটু সাবেকি বাঙালি মেয়ের ধরন আসছে। একটি টিপ পড়ো এবার। বেশ, এবার দেখো। চমৎকার। আজ থেকে তোমাকে ডাকবো কেয়া। চলো লেকের দিকে। আজ তুমি আমাকে রবি ঠাকুরের নিরুদ্দেশ যাত্রা পড়ে শোনাবে। আর কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী, বলো কোন পার ভিড়িবে তোমার সোনার তরী? যখনই সুধাই ও বিদেশিনী, তুমি হাসো শুধু মধুর হাসিনী। বুঝিতে না পারি কি জানি কি আছে তোমার মনে, নীরবে দেখাও অঙ্গুলি তুলি, অকুল সিন্ধু উঠিছে আকুলি। ছলো ছলো জল অমিতদা, অমিতদা। আরে জ্যোতি, এসো এসো এসো। কলকাতা কেমন লাগছে? কেমন লাগছে প্রেসিডেন্সি কলেজ? খুব ভালো, ভাইব্রেটিং। এই নাও, এই দুখানা বই তোমার জন্য আনিয়ে রেখেছি, ডিকেন্স পড়তে কাজে লাগবে। এই দেখো কেয়া, জ্যোতি, জ্যোতিশঙ্কর, সেই শিলংয়ে। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, ভালো আছো জ্যোতি? আমি নিউ মার্কেট যাচ্ছি, কিছু আনবো? নাহুমের চিকেন প্যাটি। শুনলাম মিস কেতকী মিত্রের সঙ্গে তোমার বিয়ে। লাবণ্য কি এ খবর জেনেছে? না, পাকা খবর জেনে তাকে জানাবো। খবরটা সত্যি, লাবণ্য হয়তো বা ভুল বুঝবে। ভুল বোঝার কি আছে? বিয়ে যদি করো বিয়েই করবে, সোজা কথা। বিবাহের হাজারখানা মানে হে জ্যোতিশঙ্কর। কি সে মানে? একদিন আমার সমস্ত ডানা মেলে পেয়েছিল মোড়বার আকাশ, আজ পেয়েছি ছোট্ট বাসা, ডানা গুটিয়ে বসেছি। কিন্তু আমার আকাশও রইল, আমার রোমান্স আমিই সৃষ্টি করব। আমার স্বর্গেও রয়ে গেল রোমান্স, মর্তেও ঘটাবো রোমান্স। যারা ওর একটাকে বাঁচাতে আর একটাকে দেউলে করে দেয় তাদেরই বলে রোমান্টিক। তারা হয় মাছের মতো জলে সাঁতার দেয়, নয় বেড়ালের মতো ডাঙায় বেড়ায়, নয় বাদুড়ের মতো আকাশে ঘোরে। আমি রোমান্সের পরমহংস। ভালোবাসার শক্তিকে আমি জলে স্থলে উপলব্ধি করব, আবার আকাশেও। জয় হোক আমার লাবণ্যের, জয় হোক আমার কেতকীর, আর সব দিক থেকেই ধন্য হোক অমিত রায়। জ্যোতি স্তব্ধ, বোধহয় কথাটা তার ঠিক লাগলো না। জ্যোতি, সব কথা সকলের নয়। আমার কথাকে তোমার কথা বলে বুঝতে গেলেই ভুল বুঝবে, আমাকে গাল দিয়ে বসবে। রূপকের আড়াল দিয়ে বলা দরকার, নইলে কথাগুলি লজ্জিত হয়ে ওঠে। কেতকীর সঙ্গে আমার সম্বন্ধ ভালোবাসারই, কিন্তু সে যেন ঘড়ায় তোলা জল, প্রতিদিনের ব্যবহার তার। আর লাবণ্যের সঙ্গে আমার যে ভালোবাসা, সে রইল দিঘি, সে ঘরে আনবার নয়, আমার মন তাতে সাঁতার দেবে। আচ্ছা অমিতদা,
দুটোর মধ্যে কি একটিকেই বেছে নিতে হয় না? যার হয় তার হয়, আমার হয় না। শ্রীমতী কেতকী কি সব জানেন? জানেন, তবে সম্পূর্ণ বোঝেন কিনা বলতে পারি না। আমার সমস্ত জীবন দিয়ে তাকে বোঝাবো যে তাকে আমি ফাঁকি দিচ্ছি না, এও তাকে বুঝতে হবে যে লাবণ্যের কাছে তিনি ঋণী। লাবণ্যদিকে জানাবে না বিয়ের খবর? জানাবো। একটি চিঠি দিতে চাই, তুমি পৌঁছিয়ে দেবে? দেব। অমিত। হ্যাঁ লেখক, বলো, শুনছি। যা বলে যাও সব কি বিশ্বাস করো? সে বিশ্বাসের কথা নিবারণ চক্রবর্তী জানে, তবে চক্রবর্তী এবার মরবে, সে আর ভার নিতে পারবে না। লাবণ্যকেও সেই কথা লিখলুম। বন্যা, কবিতা দিয়ে যাত্রা শেষ করেছি, আজও এসে থামলুম একটা রাস্তার শেষে। এই মুহূর্তটির উপর রেখে যাব একটি কবিতা, আর কোনো কথার ভার সইবে না। হতভাগা নিবারণ মরেছে, তাই তোমার কবির উপর ভার দিলুম শেষ কথা জানাবার। তব অন্তর্ধান পটে হেরি তব রূপ চিরন্তন, অন্তরে অলক্ষ্য লোকে তোমার অন্তিম আগমন। লোভিয়াছি চিরস্পর্শমণি, আমার শূন্যতা তুমি পূর্ণ করি গিয়েছ আপনি। মনের চোখ পাখনা মেলে উড়ে যায়, দেখে কোনো পাহাড়ি উপত্যকায় পাথরের ওপরে বসে চিঠি পড়ছে লাবণ্য। জীবন আধার হল, সেইখানে পাইনু সন্ধান। সন্ধ্যার দেউল দ্বীপ, চিত্তের মন্দিরে তব দান। বিচ্ছেদের হোমবহ্নি হতে পূজা মূর্তি ধরি প্রেম দেখা দিল দুঃখের আলোতে। শোভনলাল কাছেই ছিল। লাবণ্য, পাহাড়ের গায়ে ওই যে ডাক বাংলোটা দেখছো, ওটা এই রামগড় হিলসের প্রথম ডাক বাংলো। তৈরি করেন ব্রিটিশ ক্যাপ্টেন E.S. জ্যাকসন। আর ওইটা রাইটার্স বাংলো। অরবিন্দ, রবি ঠাকুর সবাই থেকেছেন এখানেই। রবি ঠাকুর লিখেছিলেন, আমরা চলি সম্মুখ পানে, কে আমাদের বাঁধবে? রইল যারা পিছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। চলো যাই রাইটার্স বাংলো। আমার হাতটা একটু ধরবে? এসো। আর কদিন বাদে অমিতের বাড়িতে জ্যোতি দিয়ে গেল বিয়ের কার্ড। এসো জ্যোতি, কিছু বলবে? অমিতদা, লাবণ্যদের বিয়ে জ্যৈষ্ঠ মাসে রামগড় পাহাড়ে। এই নাও বিয়ের চিঠি। দাও। ও ঘরের টেবিলে উইলিয়াম জেমসের পত্রাবলী রয়েছে, পড়ে দেখতে পারো জ্যোতি, কাজে লাগবে। চিঠির এক পাতে বিবাহের খবর, অন্য পাতে অমিত পড়ছ কবিতা। পড়ো দেখি। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও, জাগাইছে অন্তরিক্ষের হৃদয় স্পন্দন। চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল, জড়ায় ধরিল মোরে ফেলি তার জাল। তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম, আজি নবপ্রভাতের শিখর চূড়ায়। রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম,
ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু বিদায়। কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে, বসন্ত বাতাসে, অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না বেথিবে আকাশ, সেইখানে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে। তোমার প্রাণের প্রান্তে বিস্মৃতি প্রদোষে হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নামহারা স্বপ্নের মূর্তি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়। সে আমার প্রেম, তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশ্যে। পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়। হে বন্ধু বিদায়। তোমার হয়নি কোনো ক্ষতি, মর্তের মৃত্তিকা মোর তাই দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো, তাহারই আরতি হোক তব সন্ধ্যাবেলা। পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে। তৃষার্ত আবেগ বেগে ভ্রষ্ট নাহি হবে তার কোনো ফুল নৈবেদ্যের থালে। তোমার মানস ভোজে সযত্নে সাজালে যে ভাবরসের পাত্র বাণীর তৃষায়, তার সাথে দেব না মিশায়ে যা মোর ধুলির ধন, যা মোর চক্ষের জলে ভিজে। আজও তুমি নিজে হয়তোবা করিবে রচন মোর স্মৃতিটুকু দিয়ে, স্বপ্নাবিষ্ট তোমার বচন ভার তার না রহিবে, না রহিবে দায়। হে বন্ধু বিদায়। মোর লাগে করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই। উৎকণ্ঠ আমার লাগি, কেহ যদি প্রতীক্ষিয়া থাকে, সেই ধন্য করিবে আমাকে। শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি, যে পারে সাজাতে অর্ঘ্য থালা। কৃষ্ণপক্ষ রাতে যে আমারে দেখিবারে পায়, অসীম ক্ষমায় ভালো মন্দ মিলাই সকলে। এবার পূজায় তারে আপনারে দিতে চাই বলি। তোমারে যা দিয়েছিল তার পেয়েছ নিঃশেষ অধিকার। হেথা মোর তিলে তিলে দান, করুণ মুহূর্তগুলি গণ্ডূষ ভরিয়া করে পান। হৃদয় অঞ্জলি হতে মন, তুমি নিরুপম হে ঐশ্বর্যবান। তোমারে যা দিয়েছিল সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু